শোনা যাচ্ছে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা শুরু করে দেই। আজকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্সপোনেন্ট এন্ড লগারিদম, ভেরি এমসিকিউ সহজ। তো আমরা অ্যালজেব্রার প্রথম লেকচার মেবি। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে, এক্সপোনেন্টের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের প্রথমে যে নোটটা দরকার, আপনারা সবাই একটু একটা নোট একটু লেখেন যে সংখ্যাটি জোড় হলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 2। সংখ্যাটি জোড় হলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 2। সংখ্যাটি জোড় হলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 2। বিষয়টা কেমন? আমরা এক্সাম্পল যদি বলি, সংখ্যাটি জোড় হলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 2। যেমন আমি বললাম 8, এই সংখ্যাটা জোড়, তো তাকে যদি আমি পাওয়ার বেস করে ভেঙে লিখি তাহলে নিঃসন্দেহে মৌলিক সংখ্যায় তার বেস হবে 2। এখন পাওয়ার যা দিলে 8 করা যায়, এখন পাওয়ার 3 দিলে 8 হয়, ইয়েস 3। তো আপনারা সূচকের ম্যাথগুলোর ক্ষেত্রে পাওয়ার বেস নিয়ে একটা প্রবলেমে পড়ে যান, সেটা আশা করি আর কখনোই পড়বেন না যদি আপনি এইভাবে চিন্তা করেন যেটা আমি বললাম। এবার দ্বিতীয় আরেকটা নোট, সেটা হচ্ছে সংখ্যাটি যদি বিজোড় হয়, সংখ্যাটি যদি বিজোড় হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 3। সংখ্যাটি যদি বিজোড় হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 3। ঠিক আছে, সংখ্যাটি যদি বিজোড় হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 3। তবে ওই বিজোড় সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে বেস হবে 5। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা জায়গা হবে, মনে রাখবো। সংখ্যাটি যদি বিজোড় হয় মৌলিক সংখ্যায় তার বেস হবে 3, তবে ওই বিজোড় সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে আবার বেস হবে 5। এক্সাম্পল, ধরেন আমি 9 একটা সংখ্যা বললাম, সব সংখ্যা তো আর সূচকীয় সংখ্যা না, এটা একটু বুঝতে হবে। তো বিজোড় সংখ্যা, তাহলে তার বেস মৌলিক সংখ্যায় অবশ্যই কি হবে? 3 হবে। তাহলে তার উপরে পাওয়ার কত দিলে 9 হয়? 2 দিলে 9 হয়। এখন যদি এমন হয় 25, সংখ্যাটা বিজোড় কিন্তু তার একক স্থানীয় অঙ্ক 5, সেই ক্ষেত্রে কিন্তু আর 3 বেস হবে না, সেই ক্ষেত্রে বেস অলওয়েজ 5 হবে। এখন তার উপরে পাওয়ার যা দিলে 25 হয়। এই যে দুইটা নোট, এই দুইটা নোট লগ এবং সূচকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আচ্ছা, আমার একটু বলেন তো, সূচকের কোনো বেসিক ক্লাস আপনারা দেখছেন? প্রিমিয়াম বেসিক ক্লাস দেখছেন সূচকের? সূচকের ক্লাস তো আমার সাথে হয়েছে। সূচকের বেসিকটা কি দেখছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আমরা একটা বিষয় জানি যে ধরেন আমি বললাম 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2। 2 টু দি পাওয়ার 2 যদি বলি তাহলে এই 2 এর সাথে এই যে বেসটা আছে 2, জাস্ট 2 গুণ করে দিলে কত হবে? 4। আবার যদি বলি 2 কিউব, এই যে আমার আগের যে সংখ্যাটা 4 তার সাথে বেস 2, জাস্ট বারবার বেস 2 গুণ করলে পরেরটা পাওয়া যাবে। পাওয়ার 1 বাড়াবেন আর পূর্বের সাথে বেস গুণ করবেন, ওইটা পেয়ে যাবেন। তাহলে এখানে কত হবে? 8। আবার আমি যদি বেস 1 বাড়ায় 4 বলি তাহলে এই 8 এর সাথে আবার বেস গুণ করবেন, কত হবে? 16। এইরকম করে করে আপনি সূচকীয় সংখ্যাগুলো খুঁজে বের করতে পারবেন। তাহলে 2 এর ক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একদম এভাবে পাওয়ার 10 পর্যন্ত যাবেন, করে নোট করে ফেলবেন 2 এর ক্ষেত্রে। ঠিক আছে, তো ঠিক সবগুলা 10 পর্যন্ত লাগবে না। আবার 3 এর ক্ষেত্রে যদি আমরা বলি, 3 তার পাওয়ার যদি 1 দেই তাহলে 3, তার পাওয়ার যদি 2 দেই তাহলে 3 এর সাথে আবার এই বেস গুণ হবে 3, 9। আবার আমি 3 এর পাওয়ার যদি 3 দেই তাহলে তার পূর্বের সংখ্যা 9, এর সাথে আবার বেস 3 গুণ, তার মানে 27। আমি যদি এইখানে পাওয়ার 4 দেই তাহলে তার সাথে আবার 3, ঠিক আছে, তার মানে 81 ডট ডট ডট। এভাবে আপনি 3 এর ক্ষেত্রে 6 পর্যন্ত পড়বেন, ইনাফ। ঠিক আছে, এবার 4 এর ক্ষেত্রে, মানে এই সূচকীয় সংখ্যাগুলো ভাই আপনার জানতেই হবে। পরীক্ষার হলে ক্যালকুলেশন করে আজাইরা সময় নষ্ট করা যাবে না, দেখেই বুঝে নিতে হবে। তার জন্য আমার এইভাবে বেসিকটা রেডি করে ফেলতে হবে। আপনি কত হবে না হবে এগুলো টাইম ওয়েস্ট করা যাবে না। এইবার রিটেন পরীক্ষায় 625 দিয়া আমাদের যে কোয়েশ্চেন আসছিল, যতদূর জানি ইন্টারেস্টের ম্যাথের, এখন 625-এর সমানের ওই পাশে, সমীকরণের সমানের এই পাশে 625, তাহলে ওই পাশে কি হবে? অবশ্যই 625-এর কোনো একটা উৎপাদক হবে। এই সকল কনসেপ্ট রাখতে হবে। তাহলে কি হবে সেগুলো কিন্তু সূচকীয় ফর্ম থেকে ওই কোয়েশ্চেনটা হয়েছিল। যাই হোক,
আমি 4 এর উপরে পাওয়ার 1 দিলে 4 হইলো ফাইন, কিন্তু 4 এর উপরে পাওয়ার 2 বাড়ায় দিলে এই 4 কে আবার বেস দ্বারা গুণ, তার মানে কত 4 4 16। আমি যদি 3 দেই তার মানে আবার কত এই বেসকে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে, তার মানে আচ্ছা এটা আমি 3 দিছি কেন 4। তাহলে আমরা যদি 4 এর উপরে পাওয়ার 3 দেই তাহলে 16 কে আবার 4 দিয়ে গুণ করব, তাহলে 4 6 কত 64 হয়। ডট 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 4 এর ক্ষেত্রে আপনি 5 পর্যন্ত পড়েন, 4 এর ক্ষেত্রে পাওয়ার 5 পর্যন্ত পড়বেন, বাসায় নোট করে ফেলবেন। কিন্তু ঠিক একইভাবে আমরা যদি এবার 6 এর ক্ষেত্রে বলি, 6 সব জানা দরকার নেই, 6 এর উপরে পাওয়ার 2 দিলে এই 6 কে আবার 6 দিয়ে গুণ, 6 6 36। হ্যাঁ, আমরা যদি 6 এর উপরে পাওয়ার 3 দেই তাহলে এই 36 কে আবার 6 দিয়ে গুণ, 6 6 36 এর 6 হাতের 3 3 6 18 আর 3 কত 216। ঠিক একইভাবে এরকম 6 4 পর্যন্ত পড়বেন, বেশি লাগবে না। 7 3 পর্যন্ত পড়বেন, 8 3 পর্যন্ত পড়বেন, 9 3 পর্যন্ত পড়বেন। ইয়েস, ইনাফ। আপনি আর কখনোই সূচকের এই সকল জিনিস নিয়ে বাঁচবেন না। এবার আসি সূচক বিষয়টা আসলে কি বললাম, সূচক লগারিদমের ব্যবহারটা কেন লাগে, কারণ অনেক বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে লেখার জন্য আসলে সূচকীয় বা লগের উৎপত্তি, সহজ কথায়। তো সূচকের ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি যে ধরেন আমি বেস এ তার উপরে পাওয়ার 3 দিলাম, এই কথার অর্থ হলো বেস, এটার নাম হচ্ছে আমাদের বেস। আপনারা বলতেছেন না যে আপনারা বেসিক ক্লাসটা দেখছেন কিনা, আর এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার, অথবা এটাকে ইন্ডেক্স, অথবা এটাকে আমরা ইন্ডেক্স পাওয়ার না বলে এক্সপোনেন্টও বলতে পারি, বা এটাকে আবার সার্সও বলা হয়। যাই হোক, বাংলায় ঘাত বা সূচক বলা হয়। তো সূচকের ক্ষেত্রে বেস যা, তার উপরে পাওয়ার যত, বেসকে ততবার গুণ করতে হয়। বেসের উপরে পাওয়ার যত, বেসকে ততবার গুনতে হয়। বেসের উপরে পাওয়ার 3, তার মানে বেসকে 3 বার গুণ করতে হবে। এবার আরেকটু ভেঙে বললে আমরা জানি যে সূচকের ক্ষেত্রে বেসের উপরে পাওয়ার যত, গুণের বেলা বেস যদি সেম থাকে পাওয়ারগুলো যোগ করতে হয়। বেস যেহেতু সেম তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো এইগুলো আমরা জানি, আপনারা সবাই জানেন, জাস্ট একটু বললাম আর কি। ওকে, আমি আর সূত্র সম্পর্কে আলোচনা না করে আমি ডিরেক্ট প্রশ্নে চলে যাই, তারপরে সূত্রে আসবে। আমার মনে হয় বেসিক ক্লাসে আমি এই সূত্রগুলো আলোচনা করছি। আচ্ছা, বেসিক ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, যতটুকু দরকার আমি এতটুকু করে নিলাম। মূলত প্রথম যে দুইটা নোট এটাই জরুরি। এবার তারা বলতেছে দেখেন, ইফ অ্যান এক্সপোনেন্ট অর ইন্ডেক্স, মানে ওই যে বললাম না এক্সপোনেন্ট এবং ইন্ডেক্স একই কথা, হ্যাজ বেস 25, মানে তার বেস হচ্ছে, তারা বলতেছে কত 25 হচ্ছে তার বেস, এন্ড এবং পাওয়ার 0, এবং এই বেসের পাওয়ারটা কত বলা আছে 0, দেন তাহলে হুইচ অফ দ্য ফলোইং উইল বি ইটস ভ্যালু, তাহলে তার ভ্যালুটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ভাই এই টাইপের কোয়েশ্চেনও আসার মতো, কিন্তু তো আসে। তাহলে আপনারা কেন এত ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে ভয় পান? ভাই 10 থেকে 15 12টা কোয়েশ্চেন, সবচেয়ে খারাপ হইলেও পারা সম্ভব। আপনার সব ম্যাথ পারা লাগে না। তো এত সিভিয়ার বেসিক থেকে এই কোয়েশ্চেন আসছে, তাও আবার কবে আসছে দেখেন, 22 সাল বেস অফিসার ক্যাশ 2025 সালে পরীক্ষায় আসছে, রিসেন্টলি পরীক্ষায় আসা কোয়েশ্চেন। তো এইটা আমরা কোন সূত্রের আদলে করি? আমরা জানি যে কোনো বেস এর উপর যদি, পজিটিভ বেসের উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান অলওয়েজ কি হয় 1 হয়। এখন 25 এর উপরে পাওয়ারটা কত তারা বলে দিচ্ছে 0, তাহলে তার মান কি হবে 1। ঠিক আছে, ওকে। এখন বিষয়টা লিটারেচারে বলা আছে, তাই আপনার জন্য ঝামেলা হচ্ছে। কেউ এক্সপোনেন্ট মানে কি আর ইন্ডেক্স মানে কি এটা না জানলে প্রবলেম। এটাকে আবার সার্চও বলা হয় বলছিলাম, আসি পরের কোশ্চেনে। এবার দেখেন 289 টু দি পাওয়ার 0.17 এবং 7 টু দি পাওয়ার 0.16, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বর্তমান সময়ের জন্য ইম্পর্টেন্ট। এডির জন্য কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এখন এই টাইপের কোশ্চেন করতে হয় কিভাবে? আমরা ওই যে কিছুক্ষণ আগে বললাম না, বেস যদি সেম থাকে তাহলে গুণের বেলা পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয়। a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, বেস সেম তাহলে পাওয়ারগুলো আমরা কি করব যোগ করব। এই কনসেপ্টটাই ব্যবহার করবে এই ম্যাথের ক্ষেত্রে। তো তারা কি বলছে 289 টু দি পাওয়ার 0.17 ইনটু 7 টু দি পাওয়ার 0.16, এটার ভ্যালুটা কত? ভাই আমাদের একটাই কাজ করতে হবে, এই টাইপের ম্যাথ আমি সামনে আগাইতে গেলে মাস্ট বি আমাকে বেস সেম করতে হবে এট এনি কস্ট। ওই যে বলা আছে না যে এই লাইনটার পরে যে পরের লাইনটাই কি ক্যালকুলেশন করবো আমি সেটাই বুঝতেছি না। ভাই আপনি দেখেন এখানে গুণ সাইন আছে কিনা,
হ্যাঁ, তাহলে আমার এই ম্যাথ করতে গেলে বেস সেম করতে হবে এট এনি কস্ট। এখন বেস কি সেম করবেন ভাই? 17 একটা মৌলিক সংখ্যা, তাকে বেস করে ভাঙার কোনো সুযোগ নাই। তাহলে এই পাশে যে সংখ্যাটা আছে তার বেস বানাইতে হবে। তো আপনি যদি একটু চোখ কান নাক মুখ খোলা থাকে তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এইটার বেস কি হবে জানি না। এইখানে যেহেতু 17 আছে, নিশ্চয়ই মনে হয় এইটার বেসও 17ই হবে। আসলে দেখেন এটার বেস কত হয়, এটাকে যদি আমরা 17 বেস করে লিখি তাহলে 17 পর আমরা পাওয়ার কত দিলে আমাদের 289 হবে। আপনারা কেউ আছেন আমার সাথে? কি হইতে পারে বলেন তো? 17 স্কয়ার মানে কত? 289। ভাই কিছু কিছু ফিগার আছে বারবার পরীক্ষায় আসে, এগুলা মাথায় রাখতে হবে। যেমন 289 এটা প্রায় পরীক্ষায় আসে, তাহলে এটার বেস কত এবং তার পাওয়ার কত। কিছু কিছু সংখ্যা এগুলো যত বেশি প্রবলেম অ্যাড্রেস করবেন তত এগুলো আয়ত্ত নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে এটার উপরে আমার পাওয়ার 2 হবে ইনটু এক্সিস্টেন্ট একটা পয়েন্ট আমার আছে 0.17, আর এখানে 17 টু দি পাওয়ার 0.16। এবার বেস সেম হয়ে গেল, ফাইন, আমার ইজি হয়ে গেল ক্যালকুলেশন। জাস্ট এটা একটু ক্যালকুলেশনটা করে নেই। 17 এর ডাবল যদি আমরা করি তাহলে কত আসে? 34। তার মানে 2 ঘর আগে দশমিক বসায় দিলাম। এইবার আমরা পাওয়ারগুলো যোগ করে দেব, বেস যেহেতু সেম, তাহলে 17 তার উপরে পাওয়ারগুলো যোগ হবে। ওকে, তাহলে এখানে যোগ করলে আমাদের কত হবে? 0.25 নাকি 10 25 আসে কিনা দেখেন তো। 4 ঘর পরে দশমিক, এমনটা হয় কিনা? না 50 হয় না, 25 কিসের 50 কই গেল? দেখেন এমনটা হয় কিনা। ওকে, তো এইভাবে তো আনসার দেওয়া নাই, সমস্যা নেই। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা 17 এই যে 0.50 এটার মানে কি? এটার মানে কি 1/2 লেখা যায় না? তাহলে তার পাওয়ার আমি কি লিখতে পারি? 1/2। দেখেন কই থেকে ম্যাথটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে 1/2 মানে যদি 1/2 কোনো বেসের পাওয়ার থাকে তাহলে কি তার স্কোয়ার রুট লেখা যায় না? তাহলে কোথাকার ম্যাথ কোথায় নিয়ে গেছে। তো এই টাইপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর্টস এবং এফবিএস এর জন্য। ওকে, আপনারা যদি না বুঝে থাকেন কথা বলবেন মাঝে মাঝে একটু। এবার পরে দেখেন কি বলছে, গিভেন 16 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4 টু দি পাওয়ার 4, হোয়াট ইজ এক্স? এক্স এর ভ্যালু কত? রিসেন্টলি আসা কোয়েশ্চেন, একদম 25 সালের 22 সাল ভিত্তিক অফিসার, সিনিয়র অফিসারের কোয়েশ্চেন, তাও যত তত যেমন তেমন পরীক্ষা না, নবম গ্রেডের কোয়েশ্চেন, এই সিভিয়ার লেভেলের ইজি কোয়েশ্চেন। দেখেন এই কোয়েশ্চেনটা আমার আনসার করতে গেলে আমার যে দুইটা সূত্র অবশ্যই জানা লাগবে। একটা হচ্ছে বেস, দেখেন বেস যদি সেম হয় সমীকরণের, পাওয়ার যদি ভিন্ন হয়, সমীকরণীয় সূচকের বেস যদি সেম হয়, পাওয়ার যদি ভিন্ন হয়, তাহলে বেসগুলো ইলিমিনেট হয়ে যায়, পাওয়ারগুলো পরস্পর সমান হয়ে যায়। 2 নম্বরে আসেন। এবার বেস যদি ভিন্ন হয় কিন্তু পাওয়ার যদি সেম হয়, তখন আমার পাওয়ারগুলো ইলিমিনেট হয়ে যায়, বেস পরস্পর সমান হয়ে যায়। শেষ। এই দুইটা সূত্র আমাদের সমীকরণের, সূচকীয় সমীকরণের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এইখানে তারা বলে দিচ্ছে 16 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি করব? এই ম্যাথ সামনে কিভাবে আগাবো? আপনাদের যে প্রশ্ন থাকে যে সামনে কিভাবে যাব বুঝি না ভাই, এই দুইটার দিকে মাথায় রাখেন। আমার এইখানে কোন সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, মানে আমি হয়তো বেস সেম করব, আদারওয়াইজ পাওয়ার সেম করব। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে, সূচকীয় সমীকরণের ক্ষেত্রে আমার চিন্তা এটাই থাকবে, আমি হয়তো বেস সেম করব, আদারওয়াইজ পাওয়ার সেম করব। কেমন? তো আমরা কি চাইলে এখানে বেস পাওয়ারকে সেম করতে পারবো না, কারণ এটা হচ্ছে x, এটা হচ্ছে 4, করা যাবে না। তাহলে আমার অবশ্যই পাওয়ার সেম করা যাবে না, মানে আমার বেস সেম করতে হবে। তাহলে বেস এখানে 4 আছে, তাহলে 16কে কি 4 করে লেখা যায় না? এবার আমি আপনাদের বলছিলাম যে ভাই সংখ্যাটা যদি জোড় হয়, মৌলিক সংখ্যায় তার বেস হবে 2, তার মানে 2 উপরে পাওয়ার যদি আমরা এখানে কত দেই, 5 দেই, তাহলে আমাদের কত? 3 দিলে 8, 2, 5। ধরেন 4 দিলে 16 হচ্ছে, কিন্তু আমি কি 2 দিব? ভাই এটা ম্যাথের সাপেক্ষে বুঝে নেবেন। ম্যাথ কি বলতেছে, এখানে আমার 4 লাগে, তাহলে 2 করা দরকার নাই, আমি 4 বেস করি। তাহলে 2x 4 4 16 সমান 4 টু দি পাওয়ার 4
এবার বেস বেস সমান, বেসগুলো এলিমিনেট হয়ে গেল, অতএব 2x সমান 4, এটা কেটে দিলে আমাদের আনসার কত আসতেছে এখানে 2, অতএব x এর ভ্যালুটা আমাদের হচ্ছে 2 কি অপশনে আছে? অপশনটিতে আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা নেক্সটে আসি। নেক্সটে দেখি কি আছে আমাদের। পরে যেটা বলছে সেটা হচ্ছে 10 square is how many times 0.01 whole cube? এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এর জন্য। 10 স্কোয়ার এটার চাইতে কত বড়, কত গুণ বড় সেটা জানতে চাইছি। যেমন আমি যদি বলি এই 100 সংখ্যাটা এই 5 থেকে কত গুণ বড়, তাহলে আপনি কি করবেন? কত গুণ বড় টাইমস, নিশ্চয়ই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা 5 দিয়ে ভাগ করবেন, কত গুণ চলে আসবে না? ঠিক সেম কনসেপ্টটা আমরা এখানেও অ্যাপ্লাই করব। তো এইখানে আমরা এইখানে 10 স্কোয়ার এই যে সংখ্যা রাশিটা আছে এটাকে আমরা ভাগ করব 0.01 হোল কিউব এটা দ্বারা। তাহলে আমি সামনে কিভাবে আগাবো? ভাই দেখেন, এই টাইপের কোশ্চেনগুলো যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের আসলে অপশনের দিকে তাকাইতে হবে। অপশনগুলো আমাদের একটু ভুল দেওয়া আছে, বুঝতে পেরেছেন? তো এখানে 10 টু দি পাওয়ার 5, বি নাম্বারে 10 টু দি পাওয়ার 6, সি নাম্বারে 10 টু দি পাওয়ার 7, ডি নাম্বারে 10 টু দি পাওয়ার 8 এভাবে থাকবে, ঠিক আছে? এগুলো না, মানে লাস্টের সংখ্যাটাকে পাওয়ার করতে মনে নাই ওদের। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে অপশনের দিকে তাকায় দেখি যে সবগুলো অপশনেই পাওয়ার বেস 10 আছে। তাহলে এটাকে আমি সমাধান করব, এক এক জনের এক এক রকম সমাধান আসবে, কিন্তু যৌক্তিক সমাধান। কিন্তু প্রশ্নে যেহেতু বলে দিছে 10 বেস করে আনসার করতে, আমাকে এইভাবে আগাইতে হবে। তাহলে এটাকে যদি আমি 10 বেস করতে চাই কি করা যাইতে পারে? আমার লব হর উভয়কেই 10 বেস করতে হবে। তো এটা তো 10 আছেই, আমার এই নিচের অংশটুকু 10 বেস নাই, এটাকে আমার 10 বেস করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে 10 স্কোয়ার এই দশমিকটাকে উঠিয়ে দিয়ে এটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি। তাহলে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তাহলে নিচে একের পরে 2টা শূন্য, আর উপরে কি হবে? 0 দশমিক, এগুলো সব বাদ দিলে 1 পাচ্ছি, তাহলে উপরে 1, আর এটা হবে কি? হোল কিউব। দেখেন আমার উদ্দেশ্য ছিল 10 বেস করা, আমরা এখনো 10 বেস উপরে পাইছি, নিচে পাই নাই, কিন্তু নিচে 10 বেস করতে পারবো সেই একটা সুযোগ কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। আমরা একটা জিনিস জানি, দেখেন 10 এর উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে একের পরে একটা শূন্য হয়, 10 এর উপরে যদি পাওয়ার 2 থাকে একের পরে 2টা শূন্য হয়, 10 এর উপরে পাওয়ার যদি 3 থাকে একের পরে 3টা শূন্য হয়। তাহলে কনসেপ্টটা বুঝলাম? তো এইখানে 10 এর আমার দেখেন একের পরে 10, একের পরে কয়টা শূন্য? 2টা শূন্য। তাহলে এটাকে আমি 10 বেস করে লিখতে পারবো। তাহলে 10 বেস করে যদি লিখি কিভাবে লেখা যায়? 10 এর উপরে পাওয়ার 2 করে দিলাম, একের পরে 2টা শূন্য, আর এক্সিস্টেন্ট আমার হোল কিউব তো আছেই। এবার যদি আমি সামনে ক্যালকুলেশন করি তো আমার এইখানে 10 স্কোয়ার, আর নিচে দেখেন আমরা কি করতে পারি, তো এটাকে আমরা লিখতে পারি 1 বাই পাওয়ারে পাওয়ারে নর্মালি গুণ হয়, তার মানে 3 দুগুণে কত হবে? 6, তাহলে 10 টু দি পাওয়ার কত হবে? 6। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এই হচ্ছে ভাগ চিহ্ন, এইটা হচ্ছে লব, পুরো অংশটা হচ্ছে হর। তাহলে এই ক্যালকুলেশন করলে কি করব? 10 স্কোয়ার এটা থাকবে আর গুণ হয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে 10 টু দি পাওয়ার 6 সে উপরে চলে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 10 টু দি পাওয়ার, বেস যেহেতু সেম, গুণের বেলা পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তার মানে 10 টু দি পাওয়ার 8। ইয়েস, তাহলে আনসারটা আমার কি হচ্ছে? 10 টু দি পাওয়ার 8, যেটা আমাদের অপশন ডিতে ছিল 10 টু দি পাওয়ার 8, ওইটাই হচ্ছে আমাদের আনসার। বুঝা গেল? একদম বেসিক দরে। এখন এই কোশ্চেনটা চাইলে আপনি আরো দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন যদি আপনার এই বেসিক কনসেপ্ট পুরোটা ক্লিয়ার থাকে। প্রশ্নটা 10 টু দি পাওয়ার হোল স্কোয়ার ডিভাইডেড আমরা বলতেছি 0.01 হোল কিউব। তাহলে এইটাকে আরো দ্রুত ক্যালকুলেশন করার ওয়ে হলো কি? এখানে দেখেন আমার দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তাহলে আমি এই পাওয়ার 3কে 2 দিয়ে গুণ করব, কত হবে? 6। এই 6 আমরা এই 2 এর সাথে যোগ করে দেব, কত হবে? 8। তাহলে 10 এর পাওয়ার কত হয়ে যাবে? 8। তার মানে এটি আনসার। যদি খুব দ্রুত করতে চান পরীক্ষার হলে, কিন্তু আগে এই বেসিকটা বুঝে আসতে হবে, তাহলে এই টাইপের ম্যাথ আপনি খুব দ্রুত করতে পারবেন। যেমন আমি যদি এই টাইপের আরও একটা ম্যাথ দিই, এখানে বললাম যে 10 টু দি পাওয়ার 5 আর নিচে বললাম 0.001 হোল স্কোয়ার, তাহলে আনসারটা কি হবে? সবাই একটু লিখেন বা বলেন, তাহলে আনসারটা কি হবে? একই কনসেপ্ট। ওকে, পরে আসি, আমরা আরেকটা কনসেপ্টে চলে আসলাম।
ইফ y সমান 4 টু দি পাওয়ার 10 প্লাস 4 টু দি পাওয়ার 11 4 টু দি পাওয়ার 12 4 টু দি পাওয়ার 13 দেন y ইজ ডিভাইডেড হুইচ অফ দ্য নাম্বার, তাহলে নিচের কোন অপশনটা দিয়া আমরা y কে নিঃশেষে বিভাজ্য করতে পারবো সেটা জানতে চাওয়া হয়েছে। তারও আগে আমার যে কাজটা করতে হবে, y কে একটা সিঙ্গেল নাম্বারে নিয়ে আসতে হবে। y সমান দেখেন একটা সূচকীয় ফর্মে অনেক বড় করে দেওয়া আছে, তো এটাকে একটা সিঙ্গেল ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, বেস যদি সেম থাকে তাহলে সূচকীয় ম্যাথগুলো করার ওয়েটা কি। ঠিক পরের লাইনে আমি কি করব, বেস সেম, এখানে প্লাস অথবা মাইনাস সাইন ডাজেন্ট ফ্যাক্ট, যেটাই হোক, পাওয়ারও ডাজেন্ট ফ্যাক্ট, পাওয়ার যাই হোক, তাহলে ফ্যাক্টটা কোথায়, ফ্যাক্টটা হচ্ছে বেস সেম কিনা। যদি বেস সেম থাকে তাহলে এই ধরনের ম্যাথ অবশ্যই করতে হবে, কমন নিয়ে আগাতে হবে সামনে। তাহলে এইখানে আমাদের y সমান, আমরা এখানে কি কমন নিতে পারি, আমাদের পাওয়ারগুলা দেখেন সেম না, তাহলে যে পাওয়ার সবচেয়ে ছোট সেই পাওয়ার বেসটা আমরা কমন নেব। তাহলে এইখানে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে 10, তার মানে 4 টু দি পাওয়ার 10 আমরা কমন নেব। তাহলে এখানে কমন নিলাম 4 টু দি পাওয়ার 10। এবার প্রশ্ন হচ্ছে কোনো কিছু কমন নিলে লিখতে হয় কিভাবে, যে জিনিসটা কমন নিয়েছেন সেটা দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করে যে ভাগফল পাবো সেটা লিখবো। তার মানে আমি এই 4 টু দি পাওয়ার 10 এইটা দিয়ে আমি ভাগ করব প্রথম পদ 4 টু দি পাওয়ার 10 কে, তো ভাগ করলে আমরা বুঝতে পারছি 1 থাকে, বেস যদি সেম থাকে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে 4 টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স তার মান হচ্ছে 1। সূত্রটা কি, সূত্রটা আমরা জানি, বেস যদি সেম থাকে তাহলে ভাগের বেলা পাওয়ারগুলো আমাদের কি করতে হয়, বিয়োগ। তার মানে এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করছি। তাহলে এটা হবে 1 প্লাস, পরে 10 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে এটা হবে 4। তাহলে এখানে 10 থেকে 12 থেকে 10 বিয়োগ করলে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, আর এখানে আমাদের কত হবে, আমাদের বিয়োগ করলে হচ্ছে 3, তার মানে 4 কিউব, ঠিক আছে। তাহলে 4 কিউব মানে কত, 4 কে আমরা যদি 2 বার গুণ করি তাহলে কত আসে, 64 মেবি। আচ্ছা, তাহলে এইবার আমরা যদি ক্যালকুলেশন করি কি দাঁড়ায় দেখি। অতএব আমরা 4 টু দি পাওয়ার 10 ইন্টু, এখানে আমরা একটু যোগ করে দেই, দেখেন কত আসে, 4 6 0 10 14 15 15 5 হাতের 1, তাহলে 6 7 8 85। তাহলে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একদম মৌলিক উৎপাদকে নিয়ে আসতে হবে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে y কে নিচের কোন অপশনটা দিয়ে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারবো। এখন আমি এই 4টাকে কিন্তু মৌলিক উৎপাদকে নিয়ে যেতে পারি, 4 কিন্তু মৌলিক না, তাহলে এই 4 কে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার, তার উপরে এক্সিস্টেন্ট 10 আছে। এবার আমরা এই 85 কে ভাঙতে পারি, 85 এর এক স্থানীয়াঙ্ক 5, তাহলে তাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 কে 5, আমার 3 5 7 35, তার মানে কত 17। তাহলে এইবার আলটিমেটলি আমরা বুঝতে পারছি 2 টু দি পাওয়ার 20, আর এখানে 5, আর এখানে 17, তার মানে এই বিশাল বড় একটা সংখ্যা যেটা y এর মান পাইছি। দেখেন আমরা এইখানে যে y এর ভ্যালুটা পাচ্ছি, এই y এর ভ্যালুটা আলটিমেটলি কি পাইলাম, আলটিমেটলি y এর ভ্যালুটা 2 টু দি পাওয়ার 20 ইন্টু 5 ইন্টু 17 পেয়েছি। ফাইন, এখন আমাদের এই সংখ্যাটা কিন্তু অনেক বড়, 2 কে 20 বার গুণ, তার সাথে আবার 15 গুণ, 5 গুণ, তার সাথে আবার 17 গুণ, অনেক বড় সংখ্যা। তবে সংখ্যা যত বড়ই হোক ওই সংখ্যাটার মৌলিক উৎপাদক কত, 2 5 এবং 17। ওই বিশাল বড় সংখ্যাটাকে আমি 2 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করতে পারবো, 5 দ্বারাও পারবো, 17 দ্বারাও পারবো। এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোনটা অপশনে আছে, আমাদের সেটি আনসার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনে আছে হচ্ছে 17, তার মানে এটা 17 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কারণ তার একটা বিশাল বড় সংখ্যার তার একটা উৎপাদক হচ্ছে 17। খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন, কিন্তু একটু ডিপলি টাইপের কোয়েশ্চেন। আচ্ছা পরে আসি, না বুঝলে কথা বলবো। এখানে দেখেন আরো একটা সুন্দর প্রশ্ন, ইফ যদি 5 টু দি পাওয়ার x মাইনাস 5 টু দি পাওয়ার x মাইনাস 3 সমান 124 ইন্টু 5 টু দি পাওয়ার y, হোয়াট ইজ y ইন টার্মস অফ x। এইখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হোয়াট ইজ y ইন টার্মস অফ x, মানে x এর সাপেক্ষে y এর ভ্যালুটা কত। মনে রাখবো যখন আমার ইন টার্মস অফ এই কথাটা থাকবে তখন আমার আনসারে ইন টার্মস অফ এর পরে যে চলকটা থাকবে সেই চলকের উপস্থিতি থাকতে হবে। তার মানে y এর মানটা বের হবে কিন্তু সেই মানটার সাথে অবশ্যই x লাগোয়া থাকবে, এগুলো আগে জানতে হবে। ফাইন, দেখেন আমার সবগুলো অপশনে কিন্তু x আছে। এবার আসেন তাহলে ক্যালকুলেশন করে y এর মানটা বের করি। তো এইখানে
আমার 5^x মাইনাস 5^x-3 সমান 124 ইন্টু 5^y। এটা অফিসিয়াল জিআরইর বইয়ের কোশ্চেন। এখন এই কোশ্চেনটা আমি সামনে আগাবো কিভাবে? সবারই একই প্রশ্ন যে সামনে আমরা কিভাবে ক্যালকুলেশন করে আগাবো। ভাই আপনাকে দেখতে হবে যে এইখানে 5 এইখানেও 5 বেস আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি মানটা বের করবেন কার? মানটা বের করবেন হচ্ছে y এর। তো y এর বেসটা কে? 5। তার মানে আমার সমানের এই পাশে এবং ওই পাশে উভয় পাশে বেস 5 করে ফেলতে হবে এট এনি কস্ট, আদারওয়াইজ আমি সামনে যেতে পারবো না। তাহলে বেস যদি আমি উভয় পাশে সেম করতে যাই, কারণ আমাদের যে সূত্র যে দুইটা আছে, বেস সেম করা অথবা পাওয়ার সেম করা, তো আমাদের তো পাওয়ারের মান বের করতে বলছে, সুতরাং পাওয়ার সেম করলে পাওয়ার বেনিশ হয়ে যাবে, আর পাওয়ার সেম করাও যাবে না, তো বেসকে সেম করতে হবে। তাহলে উভয় পাশে আমার 5 বানাইতে হবে বেস। চলেন কিভাবে করা যায়। এখন আমাদের এইখানে ডিস্টার্ব করছে 124, এটা না থাকলে আমার এই পাশে শুধু 5 বেস হইতো, সমস্যা নেই। এবার এই পাশে আমি কিভাবে ক্যালকুলেশনটা করব? আপনাদের বলছিলাম এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে কি, যদি বেস সেম থাকে পাওয়ার ডাজেন্ট ফ্যাক্ট, এখানে প্লাস অথবা মাইনাস যে কোনো কিছুই থাকতে পারে, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে কি বেস সেম থাকতে হবে। তাহলে কি করতে হয়? কমন নিয়ে আগাইতে হয়। প্রশ্ন হচ্ছে কি কমন নিতে হবে? সবচেয়ে ছোট যেটা সেটা, মানে পাওয়ার বেসে যেটা সবচেয়ে ছোট। এখন আপনার কি মনে হয় 5^x এবং 5^x-3 এই দুইটা রাশির মধ্যে ছোট কে? নিঃসন্দেহে এটা ছোট, কারণ এখানে x তার থেকে আরো 3 বিয়োগ করতে বলা হচ্ছে। তাহলে 5^x দ্বারা ভাগ করব, আমরা কমন নিয়ে নিব। তো আমি যদি এখানে ছোট হচ্ছে এটা 5^x, আমরা 5^x-3 এটা হচ্ছে এখানে ছোট, এটা যদি আমরা কমন নিই তাহলে আমার কি থাকতেছে? ভাই যে জিনিসটা কমন নিব সেটা দিয়ে আমার প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তাহলে আমি যদি এই প্রথম পদটাকে 5^x-3 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? দেখেন আমার প্রথম পদটা কি ছিল? 5^x, এইটাকে ভাগ করব যেটা কমন নিয়েছি সেটা দিয়া, তার মানে কি 5^x-3 দিয়া ভাগ করব। এখন ভাগ করলে আমার কিভাবে আগাইতে হবে? সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি বেস যদি সেম হয় ভাগের বেলা পাওয়ারগুলো বিয়োগ হয়। এখানেও 5 এখানেও 5, বেস সেম, তার মানে পাওয়ারগুলো আমার কি হবে? বিয়োগ হবে। তো x-3, তার মানে x-3 এভাবে লিখলাম। তো ক্যালকুলেশন করলে কি হচ্ছে? 5^x-x+3। এবার x ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমাদের এখানে থাকতেছে হচ্ছে কি, আমাদের 5^3 থাকতেছে। তো 5^3 মানে কি? 125। ফাইন। তো আমরা এইখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 5^3 লিখতে পারি মাইনাস, এবার পরের পদ 5^x-3 কে যদি 5^x-3 দিয়ে ভাগ করি তাহলে তো 1ই থাকবে, সেটা আর দেখাইলাম না, সমান এখানে 124 ইন্টু 5^y। ফাইন। দেখেন আমাদের এইখানে বাই প্রোডাক্ট হিসাবে কি আছে? বাই প্রোডাক্ট হিসাবে 124 আছে, এটাকে সরাইতে হবে। এমনভাবেই ম্যাথ সাজাবে যে এইখানে যদি আমি একটা কিছু করি তাহলে এরা পরস্পর সমান হইতে বাধ্য, আদারওয়াইজ তো ম্যাথ মেলানো যাবে না, তারা তো এইভাবেই তৈরি করে ম্যাথ। ওকে ফাইন, এইটা ধরাটাই হচ্ছে আপনার এখানে মুখ্য বিষয়। এখন সামনে একটু ক্যালকুলেশন করে দেখেন, দেখবেন যে এই 125 এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এইখানে 5^, তো 5^x-3 ইন্টু আমরা কি লিখতে পারি? 125, তার থেকে 1 বিয়োগ করে দেব, তাহলে কত হবে? 124। তার মানে সরাসরি আমরা এখানে লিখতে পারি 124। দেখেন এটা হওয়াতে আমাদের জন্য ইজি হয়ে গেল। আর এই পাশে আছে আমার কত? 124 ইন্টু 5^y। দেখেন আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যের খুব কাছাকাছি চলে আসছি। তো আমরা জানি সমীকরণের ক্ষেত্রে খুব দ্রুত ক্যালকুলেশন করতে গেলে উভয় পাশে লব লব হর হর মিলে গেলে কেটে দেবো, তার মানে উভয় পাশে 124 আমরা উভয় পাশে ভাগ করে ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমার এখানে থাকছে এই পাশে 5^x-3 আর এই পাশে থাকছে হচ্ছে 5^y। এই তো আমাদের উদ্দেশ্য যেটা ছিল, কি ছিল? বেস সেম করা। ইয়েস, আমরা করে ফেলছি বেস সেম। তাহলে বেসগুলো এলিমিনেট হয়ে যাবে আর আমার এখানে পাওয়ারগুলো পরস্পর সমান হয়ে যাবে। তো আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে y সমান x-3। ওই তো বলেছিলাম যে ইন টার্মস অফ, এরপরে যে চলক থাকে আমার আনসারেও তাই থাকতে হয়। এই তো আমার y এর ভ্যালু আসছে, কার সাপেক্ষে আসছে? x এর সাপেক্ষে আসছে না, তার মানে x-3 হচ্ছে আনসার। তো আগের থেকে প্রেডিক্ট করতে হবে যে আসলে কার মান জানতে চাইছে আর সেটা আমরা কিভাবে বের করব। তো তার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যত বেশি প্রবলেম অ্যাড্রেস করবেন আপনি তত বেশি ওয়ে অফ ক্যালকুলেশন ভিতরে গ্রো করতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। পরে আসি।
নেক্সটে বলতেছে ইফ যদি x টু দি পাওয়ার -7/2 সমান 101/128 দেন তাহলে দ্য ভ্যালু অফ x ইজ, তাহলে x এর ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এই টাইপের ম্যাথ কিভাবে করব? x টু দি পাওয়ার -7/2 ইকুয়াল 1/128 যদি হয় তাহলে আমাদের কাছে জানতে চাওয়া x সমান হোয়াট। এখনকার সময়ের জন্য এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। ওকে, কনসেপ্টটা আমরা একটু বুঝি। ভাই এইখানেও আমি সামনে কিভাবে আগাবো? আপনাদের সবারই তো একটাই প্রশ্ন যে আমরা পরের লাইনে কিভাবে আগাবো। একটু খেয়াল করে দেখেন, এটা সমীকরণ, সূচকীয় সমীকরণ। তাহলে আমাদের ওই যে দুইটা সূত্র, বেস সমান করা অথবা পাওয়ার সমান করা, ওই দুই সূত্রে আশ্রয় নিতে হবে। আচ্ছা, আমরা কি এখানে দেখি তো বেস সমান করতে পারি না পাওয়ার সমান করতে পারি? খেয়াল করেন, আপনি x এর মান বের করবেন। x এর মান মানে x এর পজিশন কোথায়? বেসে। তাহলে আপনি বেস সমান করবেন না, বা বেস সমান করাও যাবে না। অফকোর্স তাহলে আমার পাওয়ার সমান করতে হবে। তাহলে আমার সামনে কাজ একটাই, পাওয়ার সমান করা। তো দেখি পাওয়ারটা কিভাবে সমান করা যেতে পারে। তো বেস x, তো আমরা এই জিনিসটাকে একটু ভেঙে লিখতে পারি। কেমন করে ভেঙে লিখতে পারি? 1/2টাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে উপরে আমি -7 লিখলাম। ঠিক আছে, এটা কেমন করে? আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এটাকে আমরা লিখতে পারি n ভিতরে রেখে mটা বাহিরে, আলটিমেটলি এটা a টু দি পাওয়ার m n মিন করে, তাই না? এখন প্রশ্ন হলো যে ভাই আমি -7 কেন বাহিরে রাখলাম, বা বুঝবো কিভাবে? ভাই বুঝতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে বুঝলেন? এই যে 128, এই সংখ্যাটা যে একটা সূচকীয় সংখ্যা, সেটা তো আপনার মাথায় আসতে হবে। 128 জোড় সংখ্যা, তাহলে তার বেস কত হবে 2 আর পাওয়ার কত হবে 7। কিছু কিছু সংখ্যা 128, 243, 625 এই টাইপের কোয়েশ্চেনগুলো, হ্যাঁ, তারপরে আবার আমাদের 612 এই টাইপের কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে। এই সংখ্যাগুলো সম্পর্কে আগের থেকে আইডিয়া রাখতে হবে, এছাড়া কোনো উপায় নাই, যেহেতু ক্যালকুলেটর নেই। তার মানে এই পাশেও কিন্তু একটা পাওয়ার 7 অপেক্ষা করতেছে। আমার এখানে -7, এইখানে আবার ফ্র্যাকশন আছে, তার মানে পাওয়ার যেটা হবে সেটা মাইনাসই হবে, অতএব আমার পাওয়ার পর মিলে যাবে। এই হচ্ছে আমাদের ওয়েটা। তার মানে আমি এটাকে একটু ভেঙে লিখতে পারি। 128 কি কিভাবে লেখা যায়? 2 টু দি পাওয়ার 7 ভেঙে লেখা যায়। তো এবার আমি উভয় পাশে -7 বানাইতে গেলে আমাদের ওই পাশে একটু কাজ করতে হবে, তাহলেই হবে। x টু দি পাওয়ার 1/2 সমান, আমরা এটাকে লিখতে পারি, আমাদের একটা সূত্র আছে, দেখেন তো আপনাদের মনে আছে কিনা, a ইনভার্স n। এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এই যে ইনভার্স সাইনটা আছে তার জন্য মাস্ট বি এখানে একটা 1 রাখবো, আর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা নিচে লিখে দেব। এই তো ইনভার্সের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, যাই হোক, এটা একটা টিক্স বললাম আর কি, আর কিছু না। তো এইটা আমি যদি এইভাবে থাকে a টু দি পাওয়ার 2 কিউব এমন করে যদি থাকে, তাহলে আমি এই পজিশনে নিয়ে আসবো। তাহলে কি করতে পারি? বেস কত? 2। তাহলে আমার পাওয়ার আর আগে জাস্ট ইনভার্স সাইনটা দিয়ে দিলেই হয়। ওকে, তাহলে 1/2 টু দি পাওয়ার 7 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -7। এবার আমাদের এই পাশে আরেকটা কি ছিল? পাওয়ার -7 ছিল। এবার আমাদের যে উদ্দেশ্য ছিল পাওয়ার সেম করা, এটাও -7, এটাও -7, উভয় পাশে পাওয়ার আমাদের সেম, অতএব পাওয়ারটা এলিমিনেট হয়ে গেল। তাহলে x টু দি পাওয়ার 1/2 সমান কত? 2। ফাইন, এখন আমরা এটাকে দুইভাবে করতে পারি। উভয় পাশে আমাদের স্কোয়ার করে দিয়েও করতে পারি, অথবা বর্গমূল করে এটাকে আবার উভয় পাশে বর্গ করে শেষ করে দিতে পারি। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, দেখেন এখানে আমার যদি একটা 2 হয় তাহলে তো এক্স্যাক্টলি x চলে আসে, 2 কাটা গেল। তো সমীকরণের একই কাজ উভয় পাশে করতে হয়। তার মানে আমি যদি এই পাশে আরেকটা 2 নিয়ে আসি, তাহলে এই 2 কাটা গেল, তাহলে এখানে রয়ে গেল শুধুই x, আর এখানে কি 2 টু দি পাওয়ার 4, সরি 2 স্কোয়ার। তার মানে 2 স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার সমান আমি লিখতে পারি 4। তাহলে আমরা বুঝতেই পারছি x এর ভ্যালুটা কত আসছে? 4। ওকে, ক্লিয়ার? এখন আমি না হয় আপনাকে বুঝাইছি, তার জন্য এত বেশি আলোচনা করছি। পরীক্ষার হলে যদি আপনি এভাবে ভেঙে ভেঙে করেন, 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। এখন আপনি এই টাইপের ম্যাথটা, এই টাইপের যত ম্যাথ আসুক, আপনি 3 থেকে 4 সেকেন্ডও আনসার করতে পারবেন। সেটা কি? তার জন্য আগে এই বেসিকটা জেনে আসতে হবে। তার কোশ্চেনটা দেখেন, তারা কি বলছে? 7/2 সমান যদি 1/128 হয়, তাহলে 2 সেকেন্ডে কিভাবে করবেন? 3 সেকেন্ডে এমসিকিউর জন্য। আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি এইখানে দেখেন সংখ্যাটা কি, এই পাশের সংখ্যাটা জোড় না বিজোড়?
জোড় সংখ্যা, তাহলে মাস্ট বি তার বেস কত হবে? আমরা আগেই বলছি, নোট দিয়ে দিছি 2 হবে। এবার পরের কাজটা কি, এই পাশে x এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা মাস্ট বি ফ্র্যাকশন এবং মাইনাসে থাকবে, যেহেতু এই পাশে ফ্র্যাকশন। ওই পাওয়ার যেটা আছে ওই পাওয়ারের ফ্র্যাকশনের যে বেস কত 2, ফ্র্যাকশনের যে বেসটা হবে এই বেসটা সর্বদাই এই পাশে 128 এর যে বেস তার পাওয়ার হয়ে যাবে। তাহলে আনসার কত? 4। কয়েক সেকেন্ড এমসিকিউর জন্য আপনি যেভাবে আনসার করবেন এটা হচ্ছে সেটা। এখন আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আমি সেম ক্যাটাগরি আরেকটা কোশ্চেন দেই, তাহলেই বোঝা গেল যে এটা আপনি আসলে কতটুকু বুঝতে পারলেন। সেটা কেমন? যদি আমরা এমনটা বলি যে a টু দি পাওয়ার মাইনাস এখানে 5/3 সমান 1/243, সবাই বলেন আনসার কি হবে? ঠিক আছে, যদি ওইটা বুঝে থাকেন আনসার তাহলে কি হবে? তার মানে 243 বিজোড় সংখ্যা। তো যদি বিজোড় সংখ্যা হয়ে থাকে তাহলে তার বেস কত হবে? 3। এই পাশে এ যে চলকটা আছে তার পাওয়ার ফ্র্যাকশন -5/3 এবং তার বেস কত? এইখানে যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনের হর কত? 3। এই 3 উপরে পাওয়ার হয়ে যাবে, তাহলে আমার আনসার কত? 27। তো এই টাইপের যত মেথি হোক আপনি কিন্তু এইভাবে এমসিকিউর জন্য দ্রুত আনসার করতে পারবেন। ওকে, আরো কোশ্চেন আছে এই টাইপের এই কনসেপ্ট থেকে। যাই হোক, এবার আসেন আমরা পরে দেখি কি বলছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত ভ্যালুটা কত? এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ যেটা সেটা হচ্ছে একদম বেসিক থেকে আগে বলি যে এটা সমান একটা চলক ধরে নেব। লেট আমরা স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 6 প্লাস ডট ডট ডট, এখানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আছে। তো সমান আমরা x ধরে নিলাম। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এটা যেহেতু ডট 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 পজিটিভ ইনফিনিটি, দ্যাট মিনস এইখানে রুট ওভার একটা 6, 5টা 6, 6টা 6 বা 2টা 6 থাকা না থাকা একই কথা। মানে একটা থাকলেও পজিটিভ ইনফিনিটি আনলিমিটেড বোঝাচ্ছে, 3টা থাকলেও আনলিমিটেড বোঝাচ্ছে, মানে একটা থাকা 4টা থাকা একই কথা। যাই হোক, তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের অবশ্যই এইখানে এই স্কোয়ার রুটটা উঠাইতে হবে। এখানে যেহেতু কোনো সংখ্যায় পারফেক্ট স্কোয়ার নাম্বার না, সুতরাং আমাকে রুটটা ভাঙতে হবে বাহির থেকে। তাহলে আমি যদি এই রুটটাকে ভাঙতে চাই বা ভ্যানিশ করতে চাই, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয় পাশে বর্গ করে দিতে হবে। তো উভয় পাশে যদি আমরা বর্গ করি, ওকে, এখানে 6 ডট 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 পজিটিভ ইনফিনিটি, তো আমরা উভয় পাশে বর্গ করে দিচ্ছি। আমরা জানি সমীকরণের একই কাজ উভয় পাশে করতে হয়, যেহেতু আমি এই পাশে বর্গ করছি রুট উঠানোর জন্য আমার ওই পাশেও করতে হবে। তাহলে এই স্কোয়ার আর এই রুটে কাটা যায়, কিভাবে কাটা যায় সেটারও বেসিক আলোচনা আছে, সেটা আশা করি আপনারা জানেন। এখন আমার এই 6টা ফ্রি হয়ে গেল, প্লাস এখানে 6 প্লাস রুট ওভার 6 প্লাস ডট ডট ডট, তাই এখানে 2টা 3টা 5টা একই মিন করে যেহেতু ইনফিনিটি, সমান এখানে আমি কি বলতে পারছি? এক্স স্কোয়ার। কেমন? এইবার আমরা কি করতে পারি? এবার আমরা যে কাজটা করতে পারি সেটা খুবই ফ্যান্টাস্টিক এবং খুবই কনসেপচুয়াল, বেশ বোঝার ব্যাপার বটে। এটা যদি আপনি না বুঝেন তাহলে প্রবলেম হবে। আচ্ছা বলেন তো, এই যে অংশটা এইটার সমান আমার হাতে কোনো ভ্যালু আছে কিনা খুঁজে দেখেন। ইয়েস, এটা সমান আমার একটা ভ্যালু আছে। কি আছে? এক্স। এখন আপনি বলতে পারেন যে ভাই এইখানে তো রুটের নিচে 6 প্লাস 6 2টা ডট ডট পজিটিভ, এইখানে তো রুটের নিচে 6 প্লাস 3টা, তারপর ডট ডট। ভাই আমি তো বলছি এটা যেহেতু পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলতেছে, তাহলে 2টা থাকা 3টা থাকা 1টা থাকা 5টা থাকা একই অর্থ মিন করে। তার মানে এই অংশটুকুর ভ্যালু কত? এক্স। তাহলে আমরাও কি করতে পারি, এই অংশটুকু রিপ্লেসমেন্টে আমরা কি বসায় দিতে পারি? এক্স সমান ওই পাশে কি আছে? এক্স স্কোয়ার আছে। তাহলে দেখেন আমার এই সুবিশাল একটা লাইন একদমই ছোট হয়ে গেল এই অংশটুকু রিপ্লেসমেন্টে এক্স বসিয়ে দেওয়ার পর। ওকে ফাইন, এবার আমরা যদি পরবর্তী ক্যালকুলেশনটাতে আসি, তো এটাকে দুইভাবে ক্যালকুলেশন করা যায়। আমরা এই লাইন থেকে এক্স এর মান বের করে নিতে পারি। সেটা কি? আপনি যদি মনে করেন যে এবার আমরা এইখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 = 0, আমরা একটু এইভাবে সাজিয়ে লিখতে পারি এই লাইনটার পরে এই লাইনটা। ওকে,
তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে আমাকে অবশ্যই মিডিল টার্ম ব্রেক করতে হবে। কেমন? তো মিডিল টার্ম ব্রেক করার নিয়ম কি? আমরা এই এক্স স্কোয়ারের সহগ 1 আর এই ধ্রুবপদ 6 এই দুইটাকে আগে গুণ করলে 6 এ পাওয়া যাবে। ফাইন। এখন 6 এর এমন দুইটা উৎপাদক বের করতে হবে যে দুইটা উৎপাদক অফকোর্স বিয়োগ করে মিডিলেটা হইতে হবে। প্রশ্ন হলো অফকোর্স বিয়োগ কেন বললাম, কেন প্লাস বললাম না? কারণ এই যে আমাদের ধ্রুবপদ তার আগে কি সাইন আছে? নেগেটিভ সাইন আছে, মানে মাইনাস সাইন আছে। তাহলে ওই দুইটা উৎপাদক যেটা বের করব আমরা 6 এর, সেই দুইটাকেও কি করতে হবে? মাস্ট বি মাইনাস করতে হবে। তো মাইনাস যদি করি সেটা অফকোর্স আমার মিডিলে যেটা আছে সেটা চলে আসবে। দ্যাট মিনস মিডিলে আমার 1 লাগবে, তাই না? মিডিলে 1 প্রয়োজন, সেটা এমনিতেই চলে আসবে, মাস্ট বি। তার মানে আপনি ওই দুই উৎপাদক যোগ না বিয়োগ করবেন এটা দুইবার চিন্তা না করে আপনি দেখবেন এখানে মাইনাস সাইন আছে কিনা, ধ্রুবপদের আগে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, মিডিলেটা এমনি মিলে যাবে। আচ্ছা, এবার তাহলে আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে 3 আর 2। ফাইন। এবার আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস তাই বড় উৎপাদকের আগে মাইনাস সাইন লাগবে। দ্যাট মিনস 3x প্লাস 2x minus 6 equals 0. ইয়েস, মিডিল টার্ম ব্রেক করার পর আগে 3 পদ থাকে, মিডিল টার্ম ব্রেক করলে 4 পদ হয়ে যায়। তাহলে আমরা প্রথম দুইটা এবং শেষের দুইটা কমন নেব। এখানে যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে x minus 3, আর এখানে যদি আমার 2 কমন যায় তাহলে x minus 3 equals 0. তো এইবার ব্র্যাকেটের ভিতরে আবার কমন যাচ্ছে x minus 3 অংশটা, তো x plus 2 সেটা সমান আমরা 0। এইবার আমরা বলতে পারি either x minus 3 equals 0 or x plus 2 equals 0. তো এইখান থেকে আমরা পরে বলতে পারি x equal 3, আর এখানে বলা যায় x equal -2। তো নেগেটিভ তো মান গ্রহণযোগ্য না, তার মানে x এর ভ্যালুটা কত? 3। তাহলে কোথায় আছে? অপশন বি তে আছে। এখন বলতে পারেন যে একটা এমসিকিউর ম্যাথের জন্য এত সময় দিতে পারবো? সময় আছে ভাই, আপনার যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে এই ম্যাথ 30 সেকেন্ডে আপনি করতে পারবেন, বিশ্বাস করেন করা যাবে। তো এখন আমি বেসিক জানার পর এই পুরো ম্যাথটা আমি চাইলে 2 সেকেন্ডেও করতে পারি। সেটা কেমন? 2 সেকেন্ডে কিভাবে করা যায়? 2 সেকেন্ডে করতে গেলে আপনাকে যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এইখানে দেখেন আপনার এই যে সংখ্যা দেওয়া আছে না, তো সেম আছে। তো 6 এর এমন দুইটা উৎপাদক বের করব যে দুইটা উৎপাদকের পার্থক্য অলওয়েজ 1 হয়। ঠিক আছে? তো আমরা যদি এই ম্যাথটা এখন এমসিকিউর জন্য খুব দ্রুত করতে চাই তাহলে আমরা কি করব? এই যে 6 আছে এই 6 এর এমন দুইটা উৎপাদক বের করব যে দুইটা উৎপাদকের পার্থক্য মাস্ট বি 1 হয়, এবং এই টাইপের ম্যাথ সবসময় পার্থক্য আমরা কি করব? 1 পাবো। এখন যদি বলেন কেন, কিভাবে বুঝলাম? তাহলে এই লাইনটার দিকে তাকালেই বোঝা যায় যে পার্থক্য কেন 1 হয়। তাহলে সেই দুইটা উৎপাদক কি হইতে পারে? একটা 3 আর একটা কি 2, গুণ করলে 6 এবং বিয়োগ করলে আমার কি 1 হয়। এটাই দরকার ছিল। এখন 2 আনসার না 3 আনসার? মজার ব্যাপার, যে উৎপাদকটা এখানে যেহেতু পজিটিভ সাইন আছে, যে উৎপাদকটা বড় হবে সেটি আনসার। ইয়েস, তাহলে ভাই আমরা চাইলে এটা মুখে মুখেও করে ফেলতে পারি। এত বড় একটা ম্যাথ, 3 দুগুণে 6, 3 আনসার। যদি আপনার এখানে 6 না থেকে সবগুলো যদি আমার 12 থাকতো তাহলে বলেন, যদি 12 থাকতো কি আনসার হইতো? বলা উচিত 12 যদি থাকতো তাহলে আমার এখানে কি আনসার হতো? যদি 12 থাকতো ডট 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 পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কি আনসার হতো বলেন? 3 4 12, 4 আর 3 বড় উৎপাদক কত? 4, তাহলে আনসার কি হতো? 4। ওকে, আচ্ছা আসেন আমরা পরে দেখি। ইফ x and y are positive integer, find such that 3 to the power x plus y সমান 9 to the power 4 and 2 to the power x minus y সমান 16, what is the value of x square minus y square? তো আমার আগে x এবং y এর মান জানতে হবে, তারপরে না আমি x স্কয়ার প্লাস y স্কয়ারের ভ্যালু বের করতে পারবো। অথবা এই x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা মানে হলো সূত্র হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y। তাহলে আলাদা করে x প্লাস y এর মান এবং x মাইনাস y এর মান পেয়ে গেলে তাকে গুণ করে দিলে আমার আনসার চলে আসবে। এই হচ্ছে আমার ওয়ে, সামনে কিভাবে আগাবো। তাহলে দেখেন আমার এখানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার x প্লাস y সমান হচ্ছে কত? 9 টু দি পাওয়ার 4। আবার বলা আছে যে আমাদের এটাকে একটা ইকুয়েশন ধরে রাখেন। আবার বলা আছে যে 2 টু দি পাওয়ার x মাইনাস y সমান কত? 16। রিসেন্টলি আসা কোয়েশ্চেন, 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসার 25 সালের কোয়েশ্চেন, খুবই সাম্প্রতিক কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা তো এটাকে আমি 2 নং ইকুয়েশন চিন্তা করতে পারি। এখন আমরা সরাসরি ইকুয়েশন চিন্তা না করে এগুলোকে আরেকটু ক্যালকুলেশন করে ছোট করে নিতে পারি। সেটা কেমন? ধরেন এটাকে যদি আমি একটু ভেঙে লিখি,
এইখানে আমার কোনোভাবেই পাওয়ার সমান করা যাবে না, কি করতে হবে, বেস সমান করতে হবে, কারণ পাওয়ারের মানটাই জানতে চাইছে। তাহলে পাওয়ার সমান করলে তো আপনার ভ্যানিশ হয়ে যাবে। আর বড় কথা হচ্ছে পাওয়ার জীবনও সমান করা যাবে না। তো ওই যে আমরা সূচকীয় ম্যাথের ক্ষেত্রে, সমীকরণের ক্ষেত্রে বেস অথবা পাওয়ার সমানের যে সূত্র, ওইগুলো নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা বেস সমান করব 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই সমান আমরা বলতে পারি 3 স্কোয়ার, তার মানে 4 দুগুণে 8। এবার দেখেন বেস বেস সমান হয়ে গেল 3 কে ইলিমিনেট করে দিতে পারি। তাহলে আমরা x প্লাস ওয়াই সমান কত পাই, 8। আমার একটা সমীকরণ আমার হয়ে গেল x প্লাস ওয়াই এর মান। মনে হয় x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই আলাদা করে বের করে গুণ করে দিলে আনসার হয়ে যাবে, এমনটাই দেখা যাচ্ছে। তো এইটাকে যদি আমরা এই দিক দিয়ে ক্যালকুলেশন করি, এবারও বেস সমান করি 2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই সমান আমরা বলতে পারি 16কে ভেঙে বেস 2 করলে আমার উপরে পাওয়ার কত, 4। তো এইবারও বেসগুলো এলিমিনেট করে দিলে আমার x মাইনাস ওয়াই এর ভ্যালু কত আসে, 4, যেটা কিনা আমার আরো একটা সমীকরণ, দুইটা সমীকরণ হয়ে গেল। এইবার আমার কাছে জানতে চাইছে কিসের মান, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। তো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই। ফাইন। তো মজার ব্যাপার হলো আমার হাতে x প্লাস ওয়াই এর মানও আছে, আবার আমার হাতে x মাইনাস ওয়াই এর মানও আছে, বসায় দেই না এখানে। তাহলে x প্লাস ওয়াই এর মান আমরা কত পেয়েছি, 8, x মাইনাস ওয়াই এর মান কত, 4। তাহলে 4 8 কত, 32। তার মানে আমি বলতেই পারি এইখান দিয়ে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ভ্যালুটা কত, 32। ওকে, এখন যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ভাই এই ম্যাথ এইভাবেও করবে না, চাইলে সেটা মুখে মুখে করে ফেলতে পারে। দেখলো যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই, আবার এখানে দেখলো x প্লাস ওয়াই, এখানে দেখলো x মাইনাস ওয়াই, তাহলে বুঝে গেল যে এখানে কত 3, এখানে 9। তার মানে সে বুঝে গেছে যে x প্লাস ওয়াই এর মান এইখানে 2 দিয়া 4 কে গুণ করলে কত, 8, আর এইখানে 2 হইলে কত, 4। তার মানে x মাইনাস ওয়াই এর মান এখানে কত, 4। সে বুঝে গেল 8 আর 4 গুণ করলে যেটা আসবে সেটাই আসলে আনসার। ইয়েস, পরীক্ষার হলের ক্যালকুলেশন কিন্তু এইটুকু না, এইটুকু আপনি বাসায় নিজের কনসেপ্ট ক্লিয়ার করবেন এভাবে করে, কেমন? ওকে, আচ্ছা এই টাইপের ম্যাথ আর আমি কি করাবো, একদম বাংলা, একদম x এর মান ধরে আপনি খুব দ্রুত করে ফেলতে পারেন যদি ক্যালকুলেশন করতে চান। এখানে x এর মান মানে অপশন টেস্ট করে খুব দ্রুত করা যায়, x এর মান কত ধরলে উভয় পাশে 5 বানানো যায় সেটাই হবে আনসার। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, খুবই সিম্পল কোয়েশ্চেন, একদম ভেঙে ভেঙে রিটেনের মতো করলে এই সময় করতে পারবেন না। আপনি অপশন টেস্ট করে ম্যাথ করে ফেলবেন, x এর মান বসাবেন, কত বসাইলে আমার উভয় পাশে 5 হয় সেটাই আনসার। তারপরে আসি এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এত বেশি ইম্পর্টেন্ট আর এতবার আসে পরীক্ষায়, আবার সামনে আসবে, কোনো মানে এটা বলা যায় যে সবসময় থাকে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর বর্তমান যে সকল ফ্যাকাল্টি কোয়েশ্চেন করছে তাদের জন্য এই টাইপের কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। দেখেন কি বলছে, আমরা একটু ভালোভাবে বুঝি। তারা বলছে ইফ যদি a টু দি পাওয়ার x, আচ্ছা আমাকে 30 সেকেন্ড সময় দেন, আমি আসছি।
চলেন তাহলে দেখি আপনারা কেন জানি এত নীরব। আমি মনে হয় আমি নিজে নিজেই ক্লাস নিচ্ছি, সমস্যা নেই, আমারও অভ্যাস আছে, অনলাইনে বহুত দিনের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা। আপনারা যদি কথা নাও বলেন কোনো সমস্যা নেই, আমি এইভাবেই ক্লাস নিয়ে যেতে পারবো। ওকে, আচ্ছা আসেন কি বলছে দেখি। ইফ যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a, দেন তাহলে দ্য ভ্যালু অফ x y and z, দ্যাট মিনস x y z এর মান বের করতে বলা হয়েছে। তাহলে কি আসছে একটু দেখি। a টু দি পাওয়ার x সমান তারা বলতেছে হচ্ছে b, আর b টু দি পাওয়ার y সমান, সরি হ্যালো জয়, তো ক্লাসে কিছু বলবো না, দ্রুত বলো। ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম যে b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a, যদি তাই হয় তাহলে আমাদের x y z এটার ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে। তাহলে খেয়াল করে দেখেন x y z তাদের পজিশনটা কোথায়, সবার পাওয়ার। তাহলে এই টাইপের ম্যাথ আমরা ওই যে সূচকীয় সমীকরণের দুইটা সূত্র, বেস সমান করা অথবা পাওয়ার সমান করা, তো এইখানে কিন্তু আমরা পাওয়ার সমান করতে পারবো না, কারণ পাওয়ার সমান করতে গেলে তো আমার পাওয়ার ভ্যানিশ হয়ে যাবে, আর পাওয়ার সমান করাও যাবে না বটে, কিন্তু আমার বেস সমান করতে হবে। তাই আমি বুঝে গেলাম যে আমি অবশ্যই বেস সমান করব। তাহলে আসেন এখন এই ম্যাথটা আমরা এই পার্ট থেকে করলেও পারি, এই পার্ট থেকে করলেও পারি, ইভেন দো আমরা এই পার্ট থেকে ধরে করলেও পারি। তাহলে যে কোনো একটা পার্ট থেকে শুরু করি, ধরেন আমি এই পার্ট থেকে শুরু করি যে a টু দি পাওয়ার কি বলা আছে, a টু দি পাওয়ার x সমান নাকি b হবে। এখন আপনার কি করতে হবে খেয়াল করে দেখেন, যে বেসটার উপর পাওয়ার 1 আছে, যে বেসের উপর পাওয়ার 1 থাকবে আমার উভয় পাশে সেই বেস বানাতে হবে। তার মানে উভয় পাশে আমার বি বেস করতে হবে। এই পাশে তো বি আছে, এই পাশে বি নাই, তার মানে এ কে কনভার্ট করে বি বানাতে হবে। কিভাবে করা যায় সেটা, তাহলে আসেন আমার এ এর কোনো একটা ভ্যালু আছে কিনা দেখেন তো। ইয়েস, এই যে দেখেন এর একটা স্পেসিফিক ভ্যালু আছে সি টু দি পাওয়ার জেড, তাহলে এর রিপ্লেসমেন্টে আমি কি বসাইতে পারি, সি টু দি পাওয়ার জেড বসাইতে পারি। তার উপরে আবার এক্সিস্টেন্ট একটা পাওয়ার ছিল এক্স সমান বি, এটা এভাবেই থাকবে। কেমন, এবার আমরা পরের লাইনে কি করতে পারি খেয়াল করে দেখেন, আমার তো ভাই এখনো বি এর সমান হয় নাই, এটা সি আছে, তাহলে সি কে কনভার্ট করে এখন আমার বিতে যাইতে হবে। তাহলে আমরা দেখবো সি এর কোনো একটা ভ্যালু আছে কিনা। খেয়াল করে দেখেন সি এর ভ্যালু বি টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে সমস্যা নেই। আমরা এই সি এর রিপ্লেসমেন্টে তার ভ্যালুটা বি টু দি পাওয়ার ওয়াই সেটা বসায় দিব, বি টু দি পাওয়ার ওয়াই, ফাইন। তার উপরে এক্সিস্টেন্ট আমার জেড আছে, তার উপরে আরো একটা পাওয়ার আছিল একদম ইনিশিয়াল লেভেলের এক্স সমান কি হলো বি। দেখেন উভয় পাশে আমার বেস কি হয়ে গেল, সেম হয়ে গেল, শেষ আপনার ম্যাথ। তাহলে এখন আমরা যেটা জানি যে পাওয়ারে পাওয়ারে নরমাল গুণ হয়, এক্স ওয়াই জেড গুণ করলে বি টু দি পাওয়ার আমার এখানে কি হবে এক্স ওয়াই জেড, বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান আমার বি টু দি পাওয়ার কি উপরে একটা 1 আছে সেটা আমরা জানি। এবার বেস বেস সমান হয়ে গেল, বেসগুলো যদি ইলিমিনেট করে দেই তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কত 1 চলে আসলো। কেমন, তো এই টাইপের দুইটা ভ্যালু থাকে বা তিনটা ভ্যালু, সবসময় দেখবেন যে এই সূচকের এই টাইপের ম্যাথগুলোর ভ্যালু কি আসে 1-এ আসে। ওকে, আচ্ছা চলেন আমরা পড়ে যাই। বিশাল বড় সংখ্যা দেখে ভয় লাগতেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √10 প্লাস √25 ডট ডট ডট। এটাও আমার সিনিয়র অফিসার কম্বাইন্ড ব্যাংকে আসা কোয়েশ্চেন, 21 সাল বেস। হ্যাঁ, ওকে, এই কোয়েশ্চেনটা নেওয়া হয়েছিল আগারওয়ালের সিম্পলিফিকেশন বা আগারওয়ালের
ইন্ডেক্সের যে চ্যাপ্টারটা ছিল সেই ইন্ডেক্সের চ্যাপ্টারের উদাহরণের কোশ্চেন ছিল এটা, এবং তার উপরে নিচে আরো কয়েকটা কোশ্চেন ছিল এই টাইপের, এবং ওইখান থেকেও রিসেন্ট পরীক্ষাগুলোতে আবার একটা কোশ্চেন আসছিল। ওকে, তো আমরা এই ম্যাথ দেখেই বুঝতে পারছি যে এটা অনেক সময়ের ব্যাপার, কিন্তু আপনি এই ম্যাথ সর্বোচ্চ 2 সেকেন্ডেও করতে পারবেন। তো 2 সেকেন্ডে করার আগে বেসিকটা বুঝে আসি কিভাবে করতে হয়। এই টাইপের ম্যাথ যদি আমি লাইন বাই লাইন ক্যালকুলেশন করে যাই তাহলে অনেক সময় লাগবে। তাহলে আমরা যে কাজটা করব সেটা কি, আমরা একটু দেখার চেষ্টা করব। আমি যদি ম্যাথটাকে আরেকবার একটু এখানে লিখে করি তাহলে স্পষ্টত বোঝা যাবে। এখানে 10 প্লাস এখানে আমাদের 25 প্লাস এখানে আমাদের কত 108 প্লাস এখানে আমাদের 154 প্লাস এখানে আমাদের 225। ফাইন, এবার আমরা তাহলে কি করব? এই টাইপের ম্যাথ কি আমি লাইন বাই লাইন ক্যালকুলেশন করে আসবো না সময়ের ব্যাপার? তাহলে আমি প্রথমে দেখব যে আমার একদম লাস্টের যে পদটা আছে সেইটা রুটের নিচে যে সংখ্যাটা সেটা কি পারফেক্ট স্কোয়ার সংখ্যা কিনা। ফার্স্ট অফ অল আমার এইটা আইডেন্টিফাই করতে হবে, এবং এই টাইপের ম্যাথে তাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। 225 এটা নিঃসন্দেহে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি এখানে 225-এর রিপ্লেসমেন্টে কি বলতে পারি? 15 তার বর্গমূল। সেই 15 আমি কার সাথে যোগ করে দেব? 154-র সাথে আমরা এখানে কি করে দেব? 15 যোগ করে দেব, যেহেতু এখানে যোগ সাইন আছে। যোগ করলে কত হচ্ছে? আমাদের 169 হচ্ছে। মজার ব্যাপার হলো এই 169 সেও একটা পূর্ণবর্গ সংখ্যা, তার যে মূলটা সেটা এখানে যোগ করে দেব। 169 এর পূর্ণবর্গ সংখ্যা, তার মূল হচ্ছে 13। তো 13 যখন আমরা এখানে যোগ করে দিব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে কত? 21, দ্যাট মিনস 121। এই 121 সে আবার নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তার মূল যদি এইখানে যোগ করে দেই কত? 11। তো এখানে যদি আমরা 11 যোগ করে দেই তাহলে পাচ্ছি হচ্ছে কত? 36। এই 36-এর আবার পূর্ণবর্গ সংখ্যা, তার মূল আমরা এখানে কি করব? যোগ করে দেব কত? 6। তাহলে এবার 6 আর 10 যোগ করলে কত হয়? 16, আর 16-র মূল কত? 4। শেষ। একটু ভেঙে ভেঙে যেতে বলা, কিন্তু পরীক্ষার হলে আমরা এভাবে করব? দরকার নেই, আপনি আরো ফাস্ট ওয়েতে করতে পারেন। সেটার জন্য আপনার কি করতে হবে? এবার আসেন পরীক্ষার হলে এমসিকিউর ক্যালকুলেশনটা দেখি। আপনার যে যে জায়গাগুলোতে এমফাসাইজ করতে হবে এমসিকিউর সমাধান করার জন্য খুব দ্রুত, সেটা হচ্ছে এইখানে প্লাস সাইন আছে না মাইনাস সাইন আছে এটা দেখতে হবে। তো এখানে কি সাইন আছে? প্লাস সাইন আছে। যদি প্লাস সাইন হয় তাহলে 10 সংখ্যাটার ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যাটা কত? 10-এর পরে ঠিক পরে মানে সামনে আর কি পূর্ণবর্গ সংখ্যা হলো 16, আর 16 এর মূল যেটা সেটি অ্যান্সার হবে। ঠিক আছে, যদি মাইনাস হতো তাহলে এই পাশে মাইনাসের জিনিসই থাকতো, যাতে করে 1 বিয়োগ করলে 9, 9 এর বর্গমূল 3 হয়, এমন কিছু জিনিসই এখানে থাকতো। যদি এখানে প্লাস না থাকে মাইনাস জিনিস থাকতো, তাহলে এই পাশে এমন কিছু ফিগারে থাকতো যেটা কিনা বিয়োগ করলে এই 10-এর থেকে 1 কমে যেত। দ্যাট মিনস 10-এর মানে পিছনে পূর্ণবর্গ সংখ্যাটা কত? 9। তখন আবার আনসার হতো কি? 9 এর বর্গমূল 3। তবে কথা আছে এখানে এমন কিছু সংখ্যাই থাকবে, এখানে মাইনাস সাইন থাকবে যাতে করে বিয়োগ করলে 1 আসে, এমন কিছুই থাকবে। আবার কিছু কিছু প্রশ্ন আছে দেখবেন একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস এমন করে থাকে। ওই 11 এই ম্যাথের ঠিক উপরে নিচে আরো কয়েকটা ম্যাথ আছে, ওইগুলো এইভাবেই আছে প্লাস মাইনাস সাইন দিয়া। ঠিক আছে, ওকে, আসেন তাহলে আমরা পরে দেখি। এখানে কি বলছে দেখেন, 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস সমান 1। এগুলো ইন্টু সাইন রিপ্রেজেন্ট করতেছে। ওকে, তাহলে x এর ভ্যালুটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। 41 BCS এর কোশ্চেন। আমাদের এখানে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলছি একটাই ওয়ে ক্যালকুলেশনের। এই টাইপ বলতে কি, এখানে প্লাস অথবা মাইনাস সাইন ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে পাওয়ারগুলোর বেস, পাওয়ারগুলোর বেস x এর বেস 5, এখানেও x এর বেস 5, এখানেও x এর বেস 5, পাওয়ারগুলোর বেস সেম আছে কিনা। ইয়েস, এই টাইপের ম্যাথ করতে গেলে আমাকে সামনে অবশ্যই আগাইতে হবে কি করে? কমন নিয়ে। কি কমন নিব?
যদি সেম পাওয়ার থাকে তাহলে সেম পাওয়ার বেস যেটা সেটাই কমন নেব, আর যদি অন্য অন্য ভিন্ন ভিন্ন পাওয়ার থাকে তাহলে সবচেয়ে ছোট যে পাওয়ার সেটা আমরা কমন নেব। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি 5⁴x কমন যায়, তাহলে কি থাকে 5⁴x দ্বারা এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে 1, প্লাস 5⁴x দ্বারা এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে 8, প্লাস 5⁴x দ্বারা এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে 16 ইকুয়াল 1। শেষ ক্যালকুলেশন। তাহলে আমরা 5⁴x ইন্টু এখানে 16 আর 4 24 আর কত 25, দেখেন 25টাই হওয়াই স্বাভাবিক, অথবা 25 না হইলেও 5-এর গুণিতক হওয়াটাই স্বাভাবিক। এগুলো বুঝবেন যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তারাই, যে কেন 25, কেন 625 এখানে হওয়া উচিত, অথবা কেন 125 হওয়া উচিত, কেন, সেই কেনর উত্তর হলো এই পাশে কি আছে 5 আছে, এই পাশে যদি 6 থাকতো তাহলে এখানেও 6 বেস কোনো সংখ্যায় আসতো। যাই হোক আমরা পরে আসি, তাহলে ক্যালকুলেশনটা করি। তো এখন যদি আমি সামনে আগাইতে চাই বেস সেম করতে হবে, তাহলে এখানে আমার কি আছে 5⁴x আছে, প্লাস 25কে আমরা ভেঙে লিখতে পারি 5² ইকুয়াল এখানে 1। ওকে সরি এটা প্লাস না, তো এখানে আমরা পরে যেটা করতে পারি, এটা যেহেতু 5 আছে এটা 25, তাহলে বেস সেম করব। তাহলে আমার 5⁴x ইন্টু 25কে আমরা লিখতে পারি 5² ইকুয়াল এখানে হচ্ছে 1। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এইবার বেসটা কমন নিতে পারি। আমরা জানি বেস যদি সেম হয় গুণের বেলা পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে এখানে কি 1। এখন আমি যদি সামনে আগাইতে চাই আমার তো সুযোগ একটাই, পাওয়ার সেম অথবা বেস সেম করতে হবে। আমরা এইখানে আসলে কোনোভাবেই পাওয়ার সেম করতে পারবো না, আমার বেস সেম করতে হবে, কারণ পাওয়ারের মানটাই তো বের করতে বলছে। তার মানে আমরা এইখানে আমার বেস আছে হচ্ছে 5, তার মানে এই পাশেও আমার বেস 5 আনতে হবে। এখন এইখানে তো 1 আছে, তো 1কে আমি হুট করে কিভাবে পাওয়ার বেস করে ফেলতে পারি, যারা জানেন কি জানেন, যে কোনো বেস পজিটিভ বেসের উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হয় 1। তার মানে 1কে আমি যে কোনো কিছুই করে লিখতে পারি, তার যে কোনো বেস পজিটিভ রেখে উপরে শূন্য দিলেই হয়ে যায়। তাহলে আমার দরকার কি এখানে 5, এখানেও একটা 5 দরকার, তাহলে আমি নিয়ে আসি 5। এখন আমার তো ছিল 1, তাই এই 5 এর উপরে পাওয়ার 0 করে দিই তাহলেই তো 1 হয়। তাহলে এই দিকটা আমার সব মিলে গেল, বেস বেসও মিলে গেল যেটা আমার দরকার ছিল। অতএব আমি বেস বেস এলিমিনেট করে দিলে x + 2 এইটার ভ্যালু পেয়ে যাই কত 0। এখন কাটাকাটি আমাদের ক্যালকুলেশনটা করলে আমরা যেটা পাই উভয় পাশে -2 করে দিলে x এর ভ্যালু হচ্ছে কি -2। ইয়েস, অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি। ওকে কিসের সমস্যা? না স্যার জাস্ট এখন আপলোড নেই ইভেন টেনশন আছে। আমার একটু এই যে ক্লাসটা নিতেছি না এটার ভিডিওটা আমার একটু দিয়ে যায়। ঝামেলা করবো আমি স্যার, আমি বুঝলাম না হ্যারি গ্রাফ স্টুডেন্ট এমন কেন কি ঝামেলা করছে? স্টুডেন্ট নাকি স্যার ক্লাস রেকর্ড মানে ইনস্ট্যান্ট কি স্যার কখনো সম্ভব? রে, বলে দিলেই তো হয় যে স্যার স্টুডেন্টের স্টুডেন্টের সাথে কথা বলুন। একটু মিউট করেন তো। স্টুডেন্টের সাথে কথা বলুন স্যার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, 2 ঘন্টার একটা ক্লাস আপলোড হইতে মিনিমাম একটা টাইমের দরকার আছে। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আগামী আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ক্লাসটা আপলোড হয়ে যাবে। ইতোমধ্যে আপলোড চলছে, দেখেন এটা আমি ভিডিও করে দেখা দিচ্ছি। কখন দিয়েছে আপনাদের কাছে স্যার? ক্লাস শুরু হওয়ার সাথে সাথে দিলাম আপলোড, এখন না হয়। লাইন তো ঠিক আছে, ফেসবুকে তো ঝামেলা করতে হবে। কি ফেসবুকে তো ঝামেলা চলতেছে মনে হচ্ছে। এখন আপলোড হয়ে যাওয়ার কথা আমাদের যে ইন্টারনেট।
বর্তমান সময়ে আপনারা জানেন যে ফেসবুকেরই প্রবলেম চলছে। দেন তো ভিডিওটা দেখছেন? দেব ভিডিও করছি, ভিডিও গেল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু দয়া করে দেখুন, এই যে আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে। তো আপনারা যদি আমাদের একটা মিনিমাম সময় না দিয়ে আপনারা এইভাবে আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে এটা হয় বলেন? আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ফেসবুকের একটি প্রবলেম চলছে। তো আমাদের ভিডিওগুলো আপলোড হইতে সময় নেই। যে ভিডিওর আগে আমাদের 20 মিনিটে আপলোড হয়ে যেত, এটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় লাগছে। প্লিজ দয়া করে আপনারা অপেক্ষা করুন। আমার এই কোর্সে যারা ভর্তি হয়েছেন, আমি যে কথাগুলো বলেছি, ভিডিও দিব, পিডিএফ দিব, ভাই এগুলো আপনারা নিঃসন্দেহে পাবেন। প্লিজ। অনেকক্ষণ প্রিয় শিক্ষার্থী, ওকে, আমরা যেটা বলছিলাম, এবার এই কোশ্চেনটাতে দেখি কি আছে। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে, অনেকের আনসার এগুলো মুখস্থ আছে। এটা হায়ার ম্যাথের একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? তাহলে দেখেন এটা আমরা কিভাবে আনসার করব, খুব দ্রুত কিভাবে করা যায়। x টু দি পাওয়ার x স্কয়ার রুট অফ x সমান x স্কয়ার রুট অফ x হোলস x। আচ্ছা, আপনি যদি দ্রুত ক্যালকুলেশন করতে চান, একটা কাজ করা যায়। তো এই যে x আর এই যে পাওয়ার x, ওই পাশ থেকে এলিমিনেট করে দিতে পারি না? কারণ আমরা জানি বেস যদি সমান হয়, বেসগুলো এলিমিনেট হয়ে যায়, অথবা পাওয়ার যদি পরস্পর সমান হয়, তাহলে পাওয়ারগুলোকে এলিমিনেট করে দেওয়া যায়। আমরা প্রথমে এক্সটাকে ক্যান্সেল করে দিলাম। এবার আসি, আমার x টু দি পাওয়ার 1/x, আর এইখানে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। এটা যেহেতু গুণ আকারে আছে, তাহলে এই x এর পাওয়ার 1 ইন্টু এই x এর পাওয়ার স্কোয়ার রুট অফ x কে আমরা লিখতে পারি 1/2। কেমন? অতএব এবার আমরা বলতে পারি x টু দি পাওয়ার স্কোয়ার রুট অফ x, আর এইখানে বেস সেম থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়, 1 + 1/2। ওকে, আমরা এই যে লাইনগুলো অযথাই বাড়াচ্ছি, আরো দ্রুতই শেষ করে ফেলতে পারতাম। তো x টু দি পাওয়ার এখানে আমার 2 লসাগু নিয়ে যোগ করলে 2 আর 1 3, দ্যাট মিন্স 3/2। এই লাইনটা কিন্তু আমরা এখানেই লিখে ফেলতে পারতাম, এই আরেকটা লাইন স্কিপ করে। এবার আসেন, আমার বেস সমান কিনা? ইয়েস, বেস উভয় পাশে সমান। তাহলে বেসটাকে এলিমিনেট করে দিলাম, তাহলে রয়ে গেল কি? স্কয়ার রুট অফ x সমান 3/2। ঠিক আছে? তো এইবার আমার তো ভাই x এর মান লাগবে। আমার এই x এর এখানে কি আছে? রুট আছে। তাহলে আমরা এই স্কয়ার রুটটাকে উঠাইতে গেলে উভয় পাশে বর্গ করে দিতে পারি। ইয়েস, আমার ম্যাথ শেষ। উভয় পাশে বর্গ করলে স্কয়ার রুটে কাটা গেল। অতএব x সমান 3 × 3 = 9, 2 × 2 = 4। তার মানে 9/4 হচ্ছে আমাদের এখানে আনসার। আশা করি বুঝতে পেরেছেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বারবারই পরীক্ষায় আসে। ওকে, তো আপনি এই ম্যাথটাও এতগুলো লাইন না লিখে আপনি যদি একটু মাথা খাটিয়ে করেন, তাহলে খুব দ্রুত শেষ করতে পারেন। সেটা কেমন? এইখান থেকে এই x ক্যান্সেল করে দিলেন, তাহলে বুঝতেই পারছেন যে আমার এখানে স্কয়ার রুট অফ x যেটা পাওয়ার, আর এই বেসটা হচ্ছে x। তাহলে এইখান থেকে আপনি দেখেন এই x এর পাওয়ার 1, এটার পাওয়ার হচ্ছে 1/2। তাহলে বোঝা যাচ্ছে যে আমার এইখানে x এর পাওয়ার 3/2 হবে। এই x এ x কাটা গেল। অতএব এখন যদি আমি বর্গমূল করি, এখানে যদি আমি এই বর্গমূলটা উঠাইতে চাই, উভয় পাশে বর্গ করে দেই, তাহলে 3 হয়ে যাবে 9, 2 হয়ে যাবে 4। এগুলো পারবেন, আপনার প্রচুর সময়ের ব্যাপার বা প্রচুর প্র্যাকটিসের বিষয়। ওকে, আসেন আমরা তাহলে পরে দেখি। পরে আসি, লগারিদম। ঠিক আছে? তাহলে লগারিদমের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মাথায় রাখবো, আমাদের বেসিক ক্লাসটা হয়তো অনেকে দেখেছেন। আমরা যদি বলি এখানে লগ a টু দি পাওয়ার, এখানে আমরা পাওয়ার বলবো না, লগ a ভিত্তিক b সমান x, এমনটা যদি বলি, আমি লগের বেসিক আলোচনা অনেক করেছি ওইখানে। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে আমাদের বেসটা কত? a, আর এই b এর নামটা কি? আর্গুমেন্ট বলে, আর এক্সটাকে কি বলে? পাওয়ার। আমি এভাবে ভেঙে ভেঙে আপনাদের দেখাইছি। তাহলে এখানে এ হচ্ছে আমাদের বেস। আমরা 10 ভিত্তিক লগারিদম করছি। যদি এখানে এ না থাকে তাহলে বেস 10 থাকবে, যদি কোনো বেস না থাকে তাহলে বুঝবেন বেস 10। তাহলে
এই যে বেস এ, এটার একটা কন্ডিশন আছে, এ অলওয়েজ পজিটিভ হইতে হবে, মানে জিরোর চাইতে বড় হইতে হবে। শুধু কি তাই না, তার আরো একটা কন্ডিশন, সেটা হলো এর মান আবার 1ও হইতে পারবে না, 1 ধনাত্মক, তারপরেও বেস কখনো 1 এবং 0 হতে পারে না। ওকে, তার মানে এবার আসি, এই যে বি, যেটাকে আমরা আর্গুমেন্ট বলছি, তো এই আর্গুমেন্টের যে ভ্যালুটা, সেইটা বেস সর্বদাই কি থাকতে হবে, জিরোর চাইতে বড়। দ্যাট মিনস বেস সর্বদাই কি হবে, মানে আমার আর্গুমেন্ট সর্বদাই কি হবে, ধনাত্মক সংখ্যা হবে। আর্গুমেন্ট 1 হইতে পারে, কোনো সমস্যা নেই। আর এই এক্সটাকে আমরা কি বলেছি, পাওয়ার। ওকে ফাইন। আচ্ছা, এটাকে আমরা এক্সপোনেন্ট নামেও ডাকতে পারি, এক্সপোনেন্ট, অথবা এটাকে ইন্ডেক্সও বলা হয়, খাঁটি বাংলায় শক্তি বা ঘাত বলা হয়। কেমন? ওকে, আচ্ছা, আমি আর বেশি আলোচনা করছি না। এবার আমাদের এইখান থেকে যদি আমরা লকটাকে এন্টিলক করে উঠিয়ে দিই, তাহলে বেস আর্গুমেন্ট এবং সূচকের মধ্যে কি ধরনের পরিবর্তন হয় সেটা একটু দেখি। তো দেখেন, আমরা যদি এখানে লকটাকে এন্টিলক করে উঠিয়ে দিই, তাহলে বেস আর্গুমেন্ট এবং পাওয়ারের মধ্যে একটা পরিবর্তন হবে। পরিবর্তনটা কি? ধরেন বেসটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, আমি আরেকবার একটু লিখি, লক এ ভিত্তিক বি সমান এক্স। তো এখানে আমরা লকটাকে যদি উঠিয়ে দেই, তাহলে এই বেসটাকে আমাদের ওই পাশে যদি নিয়ে যাই, আর এই আর্গুমেন্ট বি সেটা নর্মাল পজিশনে নেমে আসবে। এটা একটা ওয়ে হইতে পারে, আরো একটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। তাহলে প্রথমটা বলি, আমি বেসটাকে, লকটাকে উঠিয়ে দিলাম, তাহলে বেসটা কি করবে, বেসটা সমানের ওই পাশে চলে যাবে, আর আর্গুমেন্ট নর্মাল পজিশনে, নাম্বার পজিশনে চলে আসবে। এবার বেস যেখানেই যাক সে বেসের আকার ধারণ করবে। বলেছিলাম এক্স পাওয়ার, তাহলে এক্স যেখানে যাবে সেও পাকা পাওয়ারের অবস্থা ধারণ করবে। তার মানে এই এক্সটা এই বেসের ঘাত হয়ে যাবে, উপরে পাওয়ার হয়ে যাবে, সব সময় এটা হবে। এখন আরো একটা ওয়ে আছে, আপনি যদি এভাবে না করে এভাবে করতে চান, যে বেসটাকে এই পাশে রেখে দেন, আর্গুমেন্টটাকে ওই পাশে নিয়ে যান, তো ওই পাশে যে এক্স পাওয়ার ছিল সেই পাশে এসে এই এক্স এর উপরে, এর উপরে পাওয়ার পজিশনে চলে যাবে। ওকে ফাইন। এইখান থেকে আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলো পরীক্ষায় আসে, এই কনভার্সন থেকে, লকটাকে উঠিয়ে দেওয়া থেকে, যেমনটা এখানে তাই দেখতে পাচ্ছেন। আমাদের 23 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের পরীক্ষায় লাস্ট সিনিয়র অফিসার পরীক্ষা, গত 5 তারিখে সিনিয়র অফিসার রিটেন পরীক্ষা গেল, ওই পরীক্ষার কোয়েশ্চেন ছিল এটা। দেখেন কেমন কোয়েশ্চেনটা ছিল লক থেকে। তো তারা এইখানে বলছে যে সলভ ফর এক্স লক 2 ভিত্তিক x প্লাস 3 সমান 4 যদি হয়, তাহলে x এর ভ্যালুটা কত। আমরা তাহলে কি করব, ওই যে লগের কনভার্সন যেভাবে করতে হয় ঠিক সেটাই করব। কি, লগটাকে যদি আমরা এখান থেকে ভ্যানিশ করতে চাই, তাহলে বেস এবং আর্গুমেন্ট এবং পাওয়ারের মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে। তো আপনি ধরেন এই যে পাওয়ার বেসটা, এই যে বেস এটাকে এই পাশে নিয়ে যেতে চাচ্ছেন, যেহেতু এই পাশে আমার এক্স আছে, তাহলে এটাকে এখানে রাখেন, এক্স প্লাস 3, এটা নর্মাল পজিশনে চলে যাবে। আর এই বেস এই পাশে গিয়ে বেসের আকার ধারণ করবে, বলেছিলাম এই পাশে যে থাকে সে পাওয়ার, তাহলে সে 2 উপরে পাওয়ার হয়ে যাবে। ইয়েস, শেষ ম্যাথ। তো এইবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক্স প্লাস 3 এটা সমান 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে আমাদের কত, 16। অতএব এইবার উভয় পাশে 3 বিয়োগ করে দিলে 16 মাইনাস 3, দ্যাট মিনস আমরা ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে 13। তার মানে আমাদের আনসারটা হচ্ছে কত, 13। তাই ভয় পাওয়ার কিছু নাই, এইরকম সিম্পল কোয়েশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় আসতেছে, তবে আপনার বেসিকটা ভালো ক্লিয়ার থাকতে হবে। ওকে, পরে দেখেন কি বলছে। এই টাইপের কোয়েশ্চেন কিছুক্ষণ আগে দেখালাম, বা এটা আর আমার করানো দরকার নাই, এটা আপনারা পারবেন। আপনি লকটাকে যদি ভ্যানিশ করে দেন, এক্সটাই পাশে আসে, এই পাশে থাক, 4টাই পাশে চলে যাবে, 3 টু 4 এর পাশে চলে যাবে। এবার এক্স এর ক্যালকুলেশন করলে মান চলে আসবে। এটা আপনার নিজ দায়িত্বে করে নেবেন। দেখেন সেম কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন, একই কনভার্সনের, লক 10 ভিত্তিক এক্স ইকুয়াল কি -1। এখানে আমরা কি করব, আমরা যেহেতু এক্স এর মান বের করতে বলা হয়েছে, এক্সটাকে এই পাশে রাখি, আর পাওয়ারটাকে লগ উঠিয়ে দিয়ে পাওয়ার বেসটাকে ওই পাশে নিয়ে যাই। তো বেস যদি ওই পাশে যায়, তাহলে বেসের আকার ধারণ করবে, আর এটা তো বলছিলাম কি পাওয়ার, সে -1 10 এর উপরে চলে যাবে। ফাইন, এখন এটা তো আনসার নেই, তার মানে এটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি, ইনভার্স যদি থাকে তাহলে 1/10 টু দি পাওয়ার 1 লিখতে পারি।
তো 10 টু দি পাওয়ার 1 আর 10 একই জিনিস, এইভাবেও আনসার নেই। তাহলে আমার আরেকটু সামনে যেতে হবে। তাহলে x ইকুয়াল ফ্র্যাকশন থেকে দশমিকে চলে আসি। আমাদের একের পরে কয়টা শূন্য? একটা শূন্য। তাহলে দশমিকের পরে কয় ঘর হবে? এক ঘর। সেই ঘর কি দিয়ে ফিল আপ হবে? লবে যদি কিছু থাকে, কি আছে? 1। তার মানে এখানে কি হবে? 1 হবে। তার মানে 0.1 এটাই হচ্ছে আমাদের এখানে x এর ভ্যালু। ঠিক আছে, ওকে। এবার দেখেন কি বলছে, যে একই টাইপের কোশ্চেন, লগ 10 ভিত্তিক 0.0001 এটার ভ্যালুটা কত? আমরা প্রথমে বেসিক ক্যালকুলেশন করে দেখাই। তো আমরা জানি লগের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। আমাদের আর্গুমেন্ট এইটাকে অবশ্যই আর্গু করতে হবে ওই লগের বেসের উপর দাঁড়িয়ে। তার মানে আমার লগের বেস কত? 10। তাহলে আর্গুমেন্টকে এমনভাবে ভেঙে লিখবেন ওই আর্গুমেন্টের বেসটাও যাতে কি হয়? 10ই হয়, এবং সর্বদাই তাই হইতে হবে। লগের বেস যা, আর্গুমেন্টের বেসও তাই হইতে হবে। তাহলে আমরা এটা দশমিক আছে, আগে দশমিক থেকে ফ্র্যাকশনে কনভার্ট করি, বাকিটা পরে চিন্তা করি। দশমিকের পরে 1 2 3 4 ঘর, তার মানে একের পরে 4টা শূন্য নিচে, 1 2 3 4, আর উপরে দশমিক শূন্য বাদ দিলে কি দেখা যায়? 1, উপরে 1 হবে। এবার আমরা এই জিনিসটাকে কিন্তু লিখতে পারি কিভাবে? আমাদের যেহেতু বেস 10, তাহলে এই ফ্র্যাকশনটাকে আমরা কি করতে পারি? 10 ভিত্তি করে লিখতে পারি। আমরা জানি যদি একের পরে একটা শূন্য হয় তাহলে 10-এর উপরে পাওয়ার 1, একের পরে দুইটা শূন্য হলে 10-এর উপরে পাওয়ার 2 দিলেই হয়, একের পরে তিনটা শূন্য হলে 10-এর উপরে পাওয়ার 3 দিলে হয়। এভাবে লেখা যায় পাওয়ার বেস করে। তো ঠিক একইভাবে একের পরে 4টা শূন্য, তাহলে এটাকে আমরা লিখতে পারি এই 1010 ভিত্তি করে লিখতে পারি 10 টু দি পাওয়ার 4। ফাইন। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লগ 10 ভিত্তিক 10 টু দি পাওয়ার 1/10 টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি 10 টু দি পাওয়ার -4। দ্যাট মিনস 10 ইনভার্স 4। কেমন করে লিখতে পারি? কারণ আমরা এই যে সূত্রটা দেখেছিলাম, মনে আছে কিনা? 1/a টু দি পাওয়ার n, এটাকে লেখা যায় a টু দি পাওয়ার -n। ঠিক আছে, তো এইবার আমরা যে কাজটা করতে পারি, আমাদের লগের সূত্র যেটা আছে, লগ, এই সূত্রটা নিশ্চয়ই সবার মনে আছে, লগ a ভিত্তিক b টু দি পাওয়ার m। এটাকে আমরা লিখতে পারি পাওয়ারটা এই পাশে বাম পাশে এসে গুণ হয়ে যাবে m ইন্টু লগ a টু দি পাওয়ার b। এটা করা যায়, তাই করি। -4টা এই পাশে চলে আসুক, লগের সাথে গুণ হয়ে থাকুক, 10 ভিত্তিক 10। এবার আসেন আমরা আরেকটা সূত্র জানি, লগের বেস এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে মান 1। তাহলে এইটুকুর মান আমরা কি লিখব? 1। তাহলে -4 ইন্টু 1, দ্যাট মিনস -4। তার মানে এতটা ব্যাখ্যা দিয়ে আমরা এই আনসারটা করেছি, যেহেতু আমাদের একদম ক্লাস, যেহেতু এটা। এবার পরীক্ষার হলে আমরা কি এভাবে ক্যালকুলেশন করব? না, আমরা আরো ফাস্ট ক্যালকুলেশন করতে পারি। সেটা কেমন করে? দেখেন, আপনি শুধু এখানে দেখেন 10 বেস আছে কিনা, আছে। এবার জাস্ট এটা দেখবেন যে দশমিকের পরে আমার কয় ঘর? 1 1 2 3 4। দশমিকের পরে 4 ঘর, তার মানে 4। এবার এটা যেহেতু দশমিক, তাই দশমিক সাইনের জন্য মাইনাস, ইয়েস -4 আনসার, শেষ ম্যাথ। এবার যদি আমি বলি আরেকটা কোশ্চেন দিই আপনাকে এই টাইপের, 10 ভিত্তিক 0.000001, তার আনসার কি হবে? তাহলে আপনি দেখবেন দশমিকের পরে 1 2 3 4 5 6 7 ঘর, তাহলে 7, আর এই দশমিক সাইনের জন্য মাইনাস, ইস -7 আনসার। এই কনসেপ্টে যত ম্যাথ আছে আপনি এভাবে করতে পারবেন। কনসেপ্ট চেঞ্জ হয়ে গেলে অন্য চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা স্যার অপশন তো -4 নাই। -4 বানায় নিব আমরা, ঠিক আছে? এটা -4 হবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন আমাদের অপশনে এখানে -4 নাই, এখানে -4 ছিল। এটা আমরা আসলে কি বলবো? -4 বলবো। ঠিক আছে, ওকে। যাই হোক, অনেকক্ষণ পর কেউ একজন কথা বললেন। ফাইন। এগুলো আপনারাই পারবেন, এখানে আর আমার এগুলো খুব যে বুঝাইতে হবে, বোঝানোর কিছু আছে, এটা বুঝাইতে হবে। এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটাতে আসি। এই ম্যাথটা করতে গেলে, এই টাইপের ম্যাথগুলো করতে গেলে আমাদের এই সূত্র সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমরা যদি এমন করে বলি যে a টু দি পাওয়ার
লগ এ ভিত্তিক বি যদি এমন করে থাকে, তার মানে এই বেস এবং লগের এই বেস ওরা যদি সেম থাকে, তাহলে আর্গুমেন্ট পজিশনে যে হয় সেই তার আনসার হবে। কেমন? যদি আমরা বলি যে 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তিক 3, তাহলে এটার আনসার হবে কত? 3। কেন, কি কারণে হবে? যদি আমার বেস এবং লগের বেস সেম থাকে, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট পজিশনে যে থাকে সেই আনসার হয়। এই বিষয়টাকে মাথায় রেখে, এটা আমাদের হায়ার ম্যাথের বইয়ের ম্যাথ ছিল যখন এটা 43 বিসিএস এ কোয়েশ্চেনটা আসছিল। এর আগে বাজারে এই টাইপের এই সূত্রের ম্যাথই ছিল না সত্যিকার অর্থে, বাজারে যে চাকরি বইগুলো আছে। তো এইখানে আমাদের 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 5, তার মানে আমরা যে কাজটা করতে পারি, এই 2 এর জায়গায় 2 থাক, এটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথার এই অংশটুকু নিয়ে, এই যে 2 এর পাওয়ারের অংশটুকু নিয়ে, এইটুকু তো সবাই বুঝতে পারছেন। মনে করেন এখানে 2 নাই, তো এই ক্যালকুলেশন তো আপনারা সবাই জানি। বেস যদি সেম থাকে, যুগের বেলায় পাওয়ারগুলো গুণ হয়। তার মানে আমার লগ 2টা কমন নিয়ে আমরা পাওয়ারগুলো গুণ করে দেই, শেষ ম্যাথ। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করলে এখন কি দাঁড়াচ্ছে আমাদের? 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তিক 3 পাশে কত? 15। দেখেন আমাদের সূত্রের মতো করে হয়ে গেল কিনা? এইটাও 2, এইটাও 2, তার মানে আর্গুমেন্ট যেটা সেটাই আনসার। দ্যাট মিন্স 15ই হচ্ছে আমাদের এখানে কি আনসার। এটা একটা এক্সেপশনাল কোয়েশ্চন ছিল। ওকে, রিটেন পার্ট। রিটেন পার্টের যে কয়টা ম্যাথ আছে, এই কয়টা ম্যাথ আজকে আর না করাই নেক্সট ক্লাসের সাথে করায় দিব। 3টা ম্যাথ আছে, আমি নেক্সট ক্লাসের সাথে করায় দিব। আপনারা আমাকে স্মরণ করায় দিবেন। পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমাকে অবশ্যই বলবেন যে ওই সূচক লগারিদমের রিটেন পার্টটা রয়ে গেছে, আমরা ওইখান থেকে শুরু করব। আজকে এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ, শুভরাত্রি। বলে কিন্তু সময় লাগে।